আচ্ছা, আপনারটা কেমন আসতেছিল? আমরা একটু আমাদের এইখান থেকে ওপেন করি। আচ্ছা, সো এই তাই তো আপনারটা হচ্ছে যে আহ, নিচ থেকে না এসে উপর থেকে আসতেছিল। জি না, ওই যে সফটওয়্যার, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, ওই লেখাগুলো সার্ভিস যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের মাঝখান থেকে শুরু হয়েছে, এই যে নিচের এইখান ইয়েটা থেকে এইখান থেকে শুরু হয়েছে। এটা মাঝখান থেকে শুরু হয়েছে লেখাগুলা। সফটওয়্যার মানে যেই লেখাগুলো আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওই হ্যাঁ, লেখাগুলা। এগুলো হচ্ছে এই সার্ভিস থেকে, এই জায়গাটা থেকে আসছে, নিচ থেকে আসে নাই, তাই তো? এরকম কিছু। নিছি। আচ্ছা, দাঁড়ান আমি দেখাচ্ছি। আমরা একটু ইউএল এ চলে যাই, এই জায়গাটায় চলে যাই। টপ থেকে 0 রাখলাম। আর হচ্ছে আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিলাম। সেভ করেন, সেভ করে ব্রাউজারে একটা রিলোড করেন। এই যে এরকম ভাবে আসতেছে, এরকম ভাবে আসতেছে। জি না, তাহলে এই লেখাগুলা সার্ভিস লেখাটা লিখছেন, ওই সার্ভিসের মানে মাঝামাঝি থেকে সিরিয়ালে লেখাগুলো আসছে। মাঝামাঝি বলতে সার্ভিসের উপরে না? সার্ভিসের উপরে না, লেখাগুলো ঠিকই আছে কিন্তু লেখাটা এক সাইড আচ্ছা, হয়ে ঠিক আছে। গেছে, আপনি আপনার পাশ আপনার হয়ে যে ফাইলটা গেছে, আছে সেই ফাইলটা হচ্ছে এক আপনি পাশ বুঝতে থেকে পারছি। আপনি আসতেছে। যেটাই হোক না কেন, আপনি আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আপনি হচ্ছে যে জিপ করেন, জিপ করে আপনার গুগল ড্রাইভে আপলোড করেন এবং সেটা শেয়ারেবল লিঙ্কটা আপনি হচ্ছে আমার সাথে জি শেয়ার করেন। হ্যাঁ, এই যে এখানেই শেয়ার করেন, এই স্যার মেসেজে দিয়ে দেন শেয়ারেবল লিঙ্কটা। তাহলে হচ্ছে যে আমি দেখতেছি এখান থেকে। জি বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের এখানে তো লোডশেডিং হচ্ছে, এই জন্য আমি মোবাইলে ক্লাসটা নিতেছি, যখন কারেন্ট আসবে আচ্ছা, যদি তখন কারেন্ট চলে ইয়ে আসে করব, তাহলে, শেয়ার যদি করব। ক্লাসের মধ্যে চলে আসে তাহলে এখানে দিয়েন, আর হচ্ছে অন্য পরে জি অথবা আমাকে ফেসবুকে দিয়েন, তাহলেই হবে। মেনুতে আইকন কিভাবে সেট করব? মেনুতে আইকন কিভাবে সেট করবেন, এটা অলরেডি আপনাদের বুঝে যাওয়ার কথা। কারণ আমরা আইকন কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমরা জানি। তো আইকন কিভাবে নিয়ে আসতে হয়, সেই আইকনের যে কোডটা আছে সেই কোডটা আপনি এই যে এলআই গুলা, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কি লিখছি? সফটওয়্যার ডেভেলপমেন্ট। এটা ঠিক আগেই আমরা হতেছে ওই আইকনের যেই কোডটা আছে ফন্টসাম থেকে সেটা এনে পেস্ট করে দিব। তাহলে এটার আগে আইকনটা চলে আসবে। যদি এখানে দিতে চান তাহলে এইখানে, যদি হোমের আগে আইকন দিতে চান তাহলে এইখানে ওই কোডটা এনে পেস্ট করে দিবেন, তাহলে আইকনটা এখানেই চলে আসবে। দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে? তো এটার জন্য আপনাকে ফন্টাসাম লিংক আপ করতে হবে। ফন্টাসাম আমরা যেভাবে কাজ করেছি, ফন্টাসাম লিংক আপ করে তারপরে যেই আইকন দিতে চাচ্ছেন সেই আইকনটা এটার আগে ঠিক আগে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। প্যাডিং দেওয়া মেবি, হ্যালো আচ্ছা ওটা ওনাটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, আর কে যেন কি প্রশ্ন হ্যালো করতে চাচ্ছিলেন? জি বলেন। স্যার, আইকনের কথা যেটা বললেন, এখানে কি আইকনে ক্লিক করলে সরাসরি লিংকে চলে যাবে? আইকনে ক্লিক করলেও চলে যাবে। আর স্যার, হ্যালো 7 নম্বর ক্লাসে আমি একটা প্রবলেমে পড়েছিলাম আর কি, জি ওই বলেন। অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে। আমি দুইটা পিক নিয়েছিলাম, যার মধ্যে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা একটু ছোট ছিল। তো হুম। আমি হাইট সেট করে দিয়েছি, তো স্বাভাবিক স্ক্রিনে এটা ঠিক ছিল, কিন্তু যখন আমি ব্রাউজারটাকে ছোট করে আনছি তখন ছবিটা লম্বা হয়ে যাচ্ছে। ব্রাউজারটা হ্যালো ছোট করে আনার যে বিষয়টা সেটা আমরা পরে দেখব। আমরা মিডিয়া কোয়েরিতে গিয়ে নেই, তারপরে আমরা দেখব। আপাতত ব্রাউজার ছোট বা বড় নিয়ে আমরা এখনো কোনো আলোচনাই করি নাই। ঠিক আছে? সো আমরা যখন যাব তখন অবশ্যই দেখতে পারবেন। আর আর একটা কোশ্চেন ছিল। জি বলেন। তো ওই যে ডিসপ্লে বর্ডার যেটা আমরা ইউজ করি ওইটা কি পাশাপাশি তো কাজ করে, উপর নিচেও কি কাজ করে? কোনটা? বর্ডার? হ্যাঁ, ডিসপ্লে বর্ডার। ডিসপ্লে, ডিসপ্লে। স্যার, ডিসপ্লে বর্ডার যে আমরা ইউজ করি না, হুম। আমি ডিসপ্লে বর্ডার নিয়ে আপনাদের সাথে কোনো কিছু আলোচনা করেছিলাম? সরি স্যার, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ হ্যাঁ, ব্লক।
বলতেছিলাম যে ব্লকটা তো পুরা স্ক্রিন নিয়ে নেয়, মানে আমি বলছি উপরে নিচেও কি এটা নিয়ে শেষ নেয়? নি এমবি উপরে কিন্তু নিচে এমবি শেষ নি ভগবান মানে অন্যরা সব ওইটা ওই আমি মানে আপনার প্রশ্নটা নিতে বুঝতে পারিনি। মানে আমি বলতেছিলাম যে আমরা যখন মেনু ক্রিয়েট করছিলাম, হুম তো তখন যখন আমরা ওই প্যাডিং দিছিলাম এই মেনুগুলা পাশাপাশি রাখার জন্য, এটা নাই তো এখানে আমরা ডিসপ্লে ব্লক করছিলাম দরকার নাই যাতে তো উপরের দিকে প্যাডিং আচ্ছা, নির্দেশ হলো, অ্যাঙ্কর তো ট্যাগকে ডিসপ্লে আমরা ব্লক হচ্ছে করার হ্যাঁ এই যে এটা হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওই চার্জ দে অ্যাঙ্কর চার্জ না ট্যাগটা যখন যখন কইতে আমরা না প্যাডিং চার্জ দিছিলাম তখন উপরে নিচে কাজ করে নাই, তো ডিসপ্লে ব্লক দেওয়ার পরে উপরেটাও কাজ করছে। হুম তো আমি বলতেছিলাম যে ডিসপ্লে ব্লকটা কি মানে উপরেও কাজ করে, মানে উপরে নিচে? না না, ডিসপ্লে ব্লক উপরে নিচে কোনো কিছু কাজ করে না। অ্যাকচুয়ালি এখানে কারণটা আমি গুতো বলে হইতো না দিচ্ছি। গুতো গুড না হন অন্যরা সবাই একটু কাইন্ডলি আপনাদের মাউসটা একটু অফ করে রাখেন, যে কথা বলতেছেন শুধু শুধু মিউট সে করে অন কথা বলেন। রাখেন। হ্যালো ভাইয়া। তো যেটা বলতেছিলাম যে আমি আপনার প্রশ্নটা একটু পরে নিচ্ছি। হ্যাঁ, একজন একটা প্রশ্ন করেছে, এটার অ্যান্সারটা একটু দিয়ে নেই। যেটা ডিসপ্লে ব্লকের যে বিষয়টা, এখানে যদি আমরা ডিসপ্লে ব্লক না করি তাহলে আমরা দেখব যে আমাদের এখানে উপরে নিচের প্যাডিংটা পাচ্ছে না, উপরে নিচের প্যাডিংটা নাই। অ্যাকচুয়ালি কেন? জি কারণ হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগটা একটা এলআই ট্যাগের মধ্যে আছে। এই এলআই ট্যাগটা হচ্ছে ব্লক এলিমেন্ট, আর অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তো আমরা প্যাডিংটা দিছি এইটাকে। তো যখন আমরা কোনো ইনলাইন এলিমেন্টকে হাইট বাড়াবো বা উইথ বাড়াবো, এখন প্যাডিং মানে কি? প্যাডিং মানে হচ্ছে যদি ডানে বামে দেই তার মানে কি এটার উইথটা বাড়তেছে, আর যদি উপরে নিচে দেই তাহলে কি উপরে নিচের হাইটটা বাড়তেছে, মানে তাই না? হাইট এখন যে বিষয়টা আমরা যে এটা যে প্যাডিংটা দিচ্ছি উপরে নিচে, ও কিন্তু এই যে আই ট্যাগ সরি এলআই ট্যাগ, এই বা এই যে ও যে পুরো ডিবের মধ্যে আছে, এটার কিন্তু আগে থেকে কোনো হাইট নাই। ঠিক আছে, এটার কিন্তু কোনো হাইট মানে নরমালি কোনো হাইট নাই। এখন এইটা যেহেতু একটা ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্টের ভিতরে যে যদি কোনো ইনলাইন এলিমেন্ট থাকে, আর ওই ইনলাইন এলিমেন্টকে যদি আমরা এরকম প্যাডিং দিয়ে জোর করে বাড়াতে চাই, তাহলে সে বাড়বে কিন্তু এইটাকে সহ বাড়াইতে পারবে না, মানে এইটাকে সে বাড়াতে পারবে না। দেখেন আমরা যখন হোভার করতেছি তখন কিন্তু ওই যে ওর প্যাডিংটা একটুখানি দেখতে পাচ্ছি যে নিচের দিকে আসছে। ঠিক আছে, কিন্তু উপরের দিকে সেই দেখেন ওই প্যাডিংটা সে নিচ্ছে না, এবং নিচের অংশটুকু কিন্তু এই যে বাইরে বের হয়ে চলে আসছে। আসলে কি সে আসলে আহ এই যে তার ব্লক এলিমেন্টের সাথে জোর করে ওইটাকে বাড়াইতে পারতেছে না। ঠিক আছে, কারণ ব্লক এলিমেন্টের পাওয়ারটা ওর তুলনায় একটু বেশি, আর ইনলাইন এলিমেন্টের পাওয়ারটা একটু কম। ঠিক আছে, কিন্তু ডানে বামের প্যাডিং কিন্তু ঠিকই পাইছে। কেন? কারণ ডানে বামে অঢেল জায়গা আছে, এই জন্য সে ডানে বামে ঠিকই স্পেস ক্রিয়েট করতে পারছে। কিন্তু উপরে নিচে পারতেছে না কেন? কারণ উপরে নিচে কোনো আহ জায়গা নাই। এই জন্য আমরা হয় এই এলআই কে একটা হাইট দিয়ে দিব, ঠিক আছে, তবে এইটা দেওয়াটা উচিত হবে না। যেমন ধরেন আমরা যদি এলআই কে একটা হাইট দেই, এই যে এলআই ট্যাগ, এই যে এটা সাপোজ এটাকে আমরা একটা হাইট দিচ্ছি, আমরা এখানে এসে বললাম তোমার একটা হাইট হবে কত, ধরে 30 পিক্সেল, এরকম একটা হাইট দিলাম। এবার একটা রিলোড করেন, দেখেন এবার কিন্তু যে এই অংশটুকুর মধ্যে নিয়ে আসছে। কিংবা এলআইটাকেও আপনি চাইলে একটা প্যাডিং দিতে পারেন, বলতে পারেন যে তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 0। এবার একটা রিলোড করেন, এখানে দেখেন এই যে এখন যখন প্যাডিং দিলাম তখন দেখেন এই যে উপরে নিচে যে প্যাডিংটা এবার কিন্তু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। কিন্তু প্রবলেম হইলো যে আমরা তো আসলে এলআই কে দিতে চাচ্ছি না, আমরা চাইতেছি অ্যাঙ্কর ট্যাগকেই দিব। কিন্তু অ্যাঙ্কর ট্যাগে যেটা দিছে সেটাই পাবে, কিন্তু এটার ভিতরে তো স্পেসটা সে নিতে পারতেছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে সে একটা রিলোড করি, তো যেটা করতে হবে সেটা হইতেছে অ্যাঙ্কর ট্যাগটাকেও এই এলআই ট্যাগের মতো পাওয়ারফুল বানাইতে হবে। তাই এলআই ট্যাগের মতো পাওয়ারফুল বানানোর জন্য কি করব, এটার মতো ব্লক করে দিব। তো এটা যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট ছিল, এই জন্য আমরা এলআই এর মতোই যেন ওর পাওয়ারটা থাকে, এই জন্য এটাকেও আমরা এখানে বলে দিব তোমারও ডিসপ্লে ব্লক হবে। এখন এইটাও ডিসপ্লে ব্লক, এটাও ডিসপ্লে ব্লক। এখন এইটার যদি কোনো হাইট বাড়ে তাহলে এটা অটোমেটিক, যেহেতু এটা একটা প্যারেন্ট, এটারও হাইট তখন বাড়তে থাকবে। ঠিক আছে, যেহেতু এটা আগে থেকেই কোনো হাইট ছিল না, তাই ইনলাইন এলিমেন্ট জোর করে কোনো হাইট নিতে পারতেছিল না। যেহেতু আমরা ব্লক করে দিছি, এখন সে ওই হাইটটা নিতে পারবে। এই হচ্ছে বিষয়। এই কারণেই আমরা মূলত এখানে ডিসপ্লে ব্লকটা করে দিছি, আর কিছুই না। আশা করি বুঝতে পারছেন। এখানে এমন জি না যে স্যার, ব্লক বুঝতে পারছি। এলিমেন্ট উপরে নিচে কোনো কিছু কাজ করে। স্যার একটা হ্যাঁ, question ছিল। এবার আপনি আপনার প্রশ্ন করেন, আরেকজন যিনি করতে চাচ্ছিলেন, হ্যাঁ বলেন। স্যার, এই নীল অংশটা আছে না, এই যে নীল এটা, অংশটা হ্যাঁ
এই নীল অংশটার উপরে এবং এই প্যারাগ্রাফটার উপরে এবং ওই যে মেনুর নিচে একটু অনেকটা গ্যাপ আছে, তো আমার কাজটা করার সময় গ্যাপটা পাচ্ছে না কেন? আপনি বোধহয় কোনো মার্জিন দেন নাই। আমরা এই নীল অংশের একটা উপরে নিচে মার্জিন দিয়েছিলাম। তো নীল অংশটা কোনটা, ওই ডিপটার নাম সম্ভবত বক্স। এই যে বক্সের একটা হাইট দেওয়া, উইডথ দেওয়া, এবং আমরা মার্জিন দিয়েছিলাম উপরে নিচে 60 পিক্সেল আর ডানে বামে অটো। ঠিক আছে, তো এইখানে জি, আমাদের উপরে এটা নিচে একটা দিছে। প্যাডিং মার্জিন আছে, এই জন্য হচ্ছে যে পাচ্ছে। আপনি একটু ভালো করে চেক করেন না আপনারটা এখানে ওইটা আপনি আমি ঠিক দিচ্ছি। মতো দিছেন কিনা। এখানে ভালো মতো চেক করেন। আপনি জি দিয়েছেন, জি স্যার, এখন ভালো ধন্যবাদ। মতো চেক করেন, তারপরেও চেক করেন, দিলে অবশ্যই পাবে। আচ্ছা ঠিক আছে, আপনি জি স্যার। দেখেন অন্য কোথাও ভাইয়া সেমিকোলন দেন নাই কিনা, বা এখানে পিক্সেলের জায়গায় অন্য কিছু লিখে ফেলছেন কিনা, কিংবা একটা স্পেস দিয়ে ফেলছেন কিনা, এই সব কিছু ভালো মতো চেক করেন। জি বলেন। জি জি ভাইয়া আপনি এই মেনু বারটাকে রাইট সাইডে নিয়ে যান একটু। মেনু 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 কোথায় এটা? মেনুটা হইতেছে ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন করতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, রাইট সাইডে নিয়ে গেলে আপনার যেই কন্টাক্টস এর ভিতরে যেই লেখাগুলো, এগুলো তো আপনার স্ক্রিনের বাইরে চলে যাইতেছে। হ্যাঁ বলেন কি। এখানে এই হোভার করলে তো কন্টাক্ট হোভার করেন। হ্যাঁ, কন্টাক্ট কন্টাক্টের মধ্যে তো কিছু এখানে নাই। তো কিছু আসতেছে না হুম, এগুলা। এখানে এটার মধ্যে তো কিছু আহ, নাই। এখানে যদি আমার এখানে কন্ট্রাক্টর মধ্যে দেওয়াতে এখানে আপনি যেগুলো আমি হোভার করি ওগুলো স্ক্রিনের বাইরে চলে যাইতেছে। আপনার কন্টাক্টের মধ্যে কোনো কিছু এখানে রাখছেন? হ্যাঁ। লাস্ট, হুম, হ্যাঁ এখানে ধরেন আমি কিছু রাখছি কিন্তু এটা স্ক্রিনের বাইরে চলে যাইতেছে এখানে হোভার করলে। মানে এখানে যে কি করতে পারি এই যে তাহলে? এখানে আছে, আমি সাপোজ এটার মধ্যে হ্যাঁ কোনো হ্যাঁ কিছু নিয়ে আসি। কোথায় কোথায়, সেভ করে একটু রিলোড করি। এই যে এটা হচ্ছে আপনার, তাই তো? এই যে এরকম আমরা যদি শেষেরটায় যাই তাহলে হচ্ছে যে রাইট পাশে যদি থাকে তাহলে যে এটা এই পাশে চলে আসতেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই যে জি ভাই। এটাই হচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমরা অলরেডি যদি পজিশন বুঝে থাকি তাহলে আমরা এটাও আমাদের বুঝার কথা। সেটা আমরা কি করব, এখানে দেখেন আমাদের এখানে কি করা আছে। আমরা এখানে আমাদের কোনটা যেন ইভেল, এই যে ইভেল, ঠিক আছে? আমরা এখানে বলছি যে আমাদের যে 2 নাম্বার ইভেলটা আছে সেটা লেফট থেকে 0 হবে। ঠিক আছে, আমরা কি বলছি? 2 নাম্বার ইভেলটা লেফট থেকে 0 হবে, এটা আমরা বলছি। বাট আমরা এখন জি আমরা এইটার ক্ষেত্রে লেফট থেকে 0 না করে আমরা এইটার ক্ষেত্রে শুধু রাইট থেকে 0 করব। ঠিক আছে, এটা কোনটা? এটা হইতেছে আমাদের এই যে এই অ্যালাইটা। ঠিক আছে, কোন অ্যালাইটা? এই অ্যালাইটা, এই যে এটা, এই অ্যালাইটা। এখন এই অ্যালাইটা কোনটা? এই অ্যালাইটা হইতেছে এই ইউএল এর ভিতরে এই শেষের অ্যালাইটা। তা আমরা যেটা করব সেটা হইতেছে, যেখানে এই যে যে লেফট থেকে 0, এটার নিচে এসে আপনি এখানে বলেন ডট মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে অ্যালাই, তারপরে আমি বলবো ওই অ্যালাই এর মধ্যে যেটা লাস্ট চাইল্ড। ঠিক আছে, অ্যালাই এর মধ্যে কোন যেটা হইতেছে কি লাস্ট চাইল্ড সেটা। ঠিক আছে, স্পেস ইউএল। এইটার ভিতরে যদি আবার লাস্ট চাইল্ডের ভিতরে যদি কোনো ইউএল থাকে তাহলে সেটার লেফট থেকে ওইটা আছে 0, ও এটাকে বলেন লেফট থেকে সাপোজ -100% করে দেন। 0 বা -100% করলেও হয়ে যাওয়ার। আচ্ছা, এখানে -100% না করে এখানে বলেন রাইট থেকে 0। দেখি এবার এবার ঠিক হয় কিনা। এখানেই ডট মেনু ইউএল এলআই কোলন লাস্ট, আচ্ছা চাইল্ড স্পেলিং ভুল করছি এখানে, লাস্ট চাইল্ড। এখানে বলেন লেফট থেকে -100%, সেভ করে একটা রিলোড করে। ঠিক আছে, এই ওকে।
আমরা শুধু কি করলাম হ্যাঁ শেষেরটার ক্ষেত্রে লেফট থেকে -100% করে দিলাম, আর এগুলার ক্ষেত্রে এই 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 দুটার ক্ষেত্রে এই থাকবে আর এই দুটার ক্ষেত্রে এই থাকবে, কিন্তু যখন এটাতে যাব তখন আমরা এটাকে কি করে দিলাম এই পাশ থেকে নিয়ে আসলাম, ঠিক আছে, উল্টা করে দিলাম। এটা শুধুমাত্র কি হবে শেষেরটার ক্ষেত্রে হবে, প্রথমটার ক্ষেত্রে হবে না। বুঝতে পারছি? হ্যাঁ জি। আচ্ছা হ্যালো ভাইয়া, জি বলেন। আপনার সাবলাইম টেক্সটে কোনো অটো সেভের অপশন আছে, এক্সটেনশন? না, কোনো অটো সেভের অপশন আমার জানা মতে নাই সাবলাইম টেক্সটে। ওই যে যেরকম ব্র্যাকেটস বা অ্যাটম এগুলা না আছে, সাবলাইম এখানে নাই টেক্সটে না? আমার জানা মতে অটো সেভের কোনো অপশন নেই। আচ্ছা ঠিক, আচ্ছা আসসালামু আলাইকুম। জি ভাইয়া জি বলেন। ইমেজের ক্ষেত্রে আমি ক্লাস 7 এর কথা, মানে 7 নাম্বার ক্লাসটার কথা বলছি। ইমেজে যে আমরা দিতাম তার মধ্যে উইথ 100% দিয়ে তারপর আমরা কাজ করেছি। এখন কথা হচ্ছে যখন আমি ওই যে বারের মতো করে পাশাপাশি করে ইমেজ গুলা দিয়ে কাজ করেছি, তখন দেখা গেছে যে অনেক ইমেজ আছে লম্বাটে ধরনের, অনেকটা আছে চওড়া ধরনের। তো যেইগুলা লম্বাটে ধরনের সেটা লম্বাটে ধরনের 100% আসে, কিন্তু লম্বাটে দিয়ে আসে, ঠিক আছে, মানে পুরোপুরি যে আমি একই রকম সাইজের লম্বাটে যেগুলো সেগুলো আবার সেই সাইজ আসছে না, মানে উইথ 100% দেওয়ার পরেও, মানে সবকিছু ওকে দেওয়ার পরেও দেখা যাচ্ছে আমি একটা না প্রায় 6-7টা ইমেজ দিয়ে ট্রাই করেছি, দেখা গেল এমনি নরমাল যেগুলো আছে সেগুলো ঠিক আছে, বাট যেগুলো লম্বাটে ধরনের সেগুলোর ছবিগুলো লম্বাটে ভাবেই 100% আসছে। তো এটা সমাধান কি আর কি? আচ্ছা সমাধান কি বুঝতে পারছি। অলরেডি এই ধরনের প্রশ্ন আরেকজন করছে, উনি অবশ্য একটু ছোট করার পরের কথা বলছে। প্রথম কথা হচ্ছে যদি আপনার যদি এমন ইচ্ছা হয় যে আমার ওয়েবসাইটে যতগুলা ইমেজ আছে সবগুলা ইমেজ একই উইথের থাকবে, একই হাইটের থাকবে, যদি এইরকম ইচ্ছা পোষণ করেন, ঠিক আছে, তাহলে যেটা করতে হবে আপনার ইমেজগুলোকে আপনি ওই একই উইথ এবং হাইট দিয়েই নিয়ে নিবেন, যেন এগুলোর অ্যাকচুয়াল সাইজ একই রকমের উইথ হয়, একই রকমের হাইট হয়, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এখন কথা হলো ধরেন আমার যদি হচ্ছে যে একাধিক ইমেজ আছে, কিন্তু এক এক রকম সাইজের, কিন্তু আমি সিএসএস দিয়ে এগুলো করতে চাচ্ছি, তো সিএসএস দিয়েও আপনি এগুলা করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে সেটা নিয়ে করতে গেলে আপনাকে কনসিডার করতে হবে কি ধরনের, যেমন আপনার যে লম্বা ইমেজটা ছিল সেই ইমেজটাকে আপনি ছোট করতে চাইতেছেন। আচ্ছা ইমেজ নিয়ে আজকে কথা বলেই ফেলি তাহলে যেন আপনাদের অলরেডি আরেকজন প্রশ্ন করছে এই বিষয়ে। হ্যাঁ আরো কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ বলতে থাকেন। আচ্ছা এখন ফন্ট অসম ছাড়াও আমরা কি ফ্ল্যাট আইকন এটা কি ব্যবহার করার কোনো সুযোগ আছে, মানে সিএসএস এ? হ্যাঁ আপনি মানে যদি এটা চান, কি ব্যবহার করা হ্যাঁ যায় নাকি আর কি? হ্যাঁ আপনি চাইলে ওইটাও ব্যবহার করতে পারবেন। এটা করা যায় আর কি? হ্যাঁ ওইটাও আচ্ছা করা যায়। এটা নিয়ে কি আপনাদের কোনো ক্লাস আছে বা আচ্ছা এটা আমাদের হবে বা ক্লাসে এরকম? নাই, আমি আপনাদেরকে একদিন সুযোগ করে দেখাই দিব না। আচ্ছা এবার ক্লাস 8 এর একটা কোশ্চেন আছে, জি ব্যানারের বলেন। ক্ষেত্রে আমরা যে ছবিগুলো দিয়েছি ঠিক আছে, কিন্তু বাটন, হ্যাঁ হুম। ব্যানারের ক্ষেত্রে আমি যখন ক্লাস কল করছি তখন বাটনটা দেখা যাচ্ছে কাজ করছে না, মানে কাজ করছে না কিসের ক্ষেত্রে, টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে বা টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে সেটার কাজটা হচ্ছে না। সেটা কেন, মানে আমি যদি স্পেস দিতে যাচ্ছি টেক্সটের ইয়াতে, কিসের আমি ইয়েতে বুঝি দেখা নাই। যায় ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটের নিচে যে রেজিস্টার নাও এর মধ্যে যে গ্যাপটা সেটার কাজটা করছে না। হ্যাঁ মানে এরকম কিছু কোথায় আর কি। কাজ কোন জায়গাটায় কাজ করতেছেন, এই যে এখানে কি করতে চাচ্ছেন বলেন। হ্যাঁ টেক্সটে মানে আমি এটারই, হ্যাঁ টেক্সটের মধ্যে যদি আমি যেমন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটে এটা আর এটা দুইটার মধ্যেই কিন্তু আমরা কি আপার কেস যদি ব্যবহার করতে যাই তাহলে বাটনে যে সেটা কাজটা করে, মানে আমারটাই করে নাই, আমাকে বাটনে আবার আপার কেস লিখতে হয়েছে। হ্যাঁ বাটনের মধ্যে আপার কেস লিখতে হবে কেন, কারণ হইতেছে আপনার এটা হইতেছে একটা, আপনি হচ্ছে যে দেখাই, আমরা দেখেন সিএসএস এ যে, সরি এটা তো গত ক্লাসেরটাতে যাই, আমরা H1 এর মধ্যে কোথায় যেন করছিলাম, এখানে কি কোথাও ব্যবহার করছি? আচ্ছা এখানেই বলেন, সাপোজ আমরা এখানে বললাম ব্যানারের মধ্যে বললাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা কাকে বলছি, ডিফ কে বলছি তাই না? একটা রিলোড করেন, এখানে দেখতে পেতেছি যে এগুলা হয়েছে আপনার প্রশ্ন এটা,
যে আমার এগুলার ক্ষেত্রে হয়েছে হ্যাঁ কিন্তু সেটাই এটার ক্ষেত্রে কেন হয় নাই, তাই তো? টেস্ট হ্যাঁ, হ্যাঁ এটার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ কেন হয় হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ এই ক্ষেত্রে আসলে এই যে আমরা যখন ডিফকে করি তখন ডিফ সবগুলা ট্যাগকে মানে মূলত আপনার হচ্ছে যে কি বলে এটার ভিতরে যেই সরাসরি যে ট্যাগ গুলা থাকে, হ্যাঁ, সবগুলা ট্যাগকে ধরে না। যেমন ধরেন অ্যাঙ্কর ট্যাগ এটাকে ধরবে না। অ্যাঙ্কর ট্যাগে যদি কালার কোথাও চেঞ্জ করতে চান, দেখবেন যে এটার মধ্যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে এবং আমি যদি এখানে বলি ওর একটা কালার হবে, ডিফকে বললে ডিফের ভিতরে যেই ট্যাগ গুলা থাকবে অন্যান্য যত ট্যাগ আছে সবগুলোর কালার চেঞ্জ হবে, দেখবেন অ্যাঙ্কর ট্যাগের কালারটা চেঞ্জ হবে না। তো এই যে টেক্সট নিয়ে কথা যেটা আমি একটু বলি, মূলত টেক্সটের বিষয় যেগুলো থাকবে মানে টেক্সটের কালার দেওয়া, তারপর হচ্ছে আপনার ফন্টের সাইজ বাড়ানো, তারপর হইতেছে এই যে টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে, মানে এই যে ফন্ট গুলা নিয়ে যেই কাজগুলা বা লেটার গুলো নিয়ে যেই কাজগুলা, এই জাতীয় কাজগুলা স্পেসিফিক যেই ট্যাগকে মানে দিতে চাচ্ছেন ওই ট্যাগকেই আপনি গিয়ে দিবেন সরাসরি, ঠিক আছে? ওই ট্যাগ ছাড়া মানে প্যারেন্টকে কখনোই দিবেন না। এইখানে এই যে টেক্সট ট্রান্সফর্ম আমরা এইখানে কখনো করব না, করব হইতেছে সবসময় এইটার ভিতরে এসে আপনি এখন লেখেন তোমার টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, কারণ এই এইচ1টা মূলত টেক্সট, এই ব্যানারটা কিন্তু কোনো টেক্সট না, ব্যানারটা হইতেছে একটা ডিভ। আমরা যদি ব্যানারে যাই কোথায়, এই যে ব্যানারটা হইতেছে একটা ডিভ, সো এটা কোনো টেক্সট না। এটার ভিতরে যেই ট্যাগের মধ্যে আপনি কোনো টেক্সট রাখছেন ওই ট্যাগকে ধরবেন, অর্থাৎ টেক্সট রিলেটেড বা ওই যে লেটার গুলো রিলেটেড যেই ধরনের কাজগুলা সেটা হচ্ছে যেই ট্যাগের মধ্যে আছে ওই ট্যাগটাকে ধরেই আপনি কাজ করবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এটা কি ফটোর ক্ষেত্রেও এরকম হবে? মানে ফটোর উপরে যদি আমি যে একটা আমরা ক্লাস 7 এ আমরা ফটোর উপরে টেক্সট লিখেছিলাম, সেটার ফটোর ক্ষেত্রেও যে হেড ওয়ার্ড ফটোর মানে উপরে টেক্সট লিখেছিলাম মানে ক্লাস 7 এর মধ্যে আমরা যে তিনটা দেখেছিলাম যে পাশাপাশি মালদ্বীপ, শ্রীলঙ্কা। হ্যাঁ 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 ওগুলার মধ্যে মালদ্বীপ শ্রীলঙ্কা ওগুলার মধ্যে আর কি যদি আমি টেক্সটের উপরে মানে ছবির উপরে হ্যাঁ যে মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলার যে এটা তো একটা আলাদা, পাশের পোস্ট টাইটেল এটা করতে একটা পেরেছি কিন্তু মালদ্বীপটা আমি করতে পারি নাই। মালদ্বীপটা আমার সেরকমই রয়ে গেছে। এটা হইতেছে একটা মানে আলাদা ট্যাগ, এটা হইতেছে একটা আলাদা ট্যাগ। এটা কি ছিল? এটা ছিল একটা h3 ট্যাগ আর এটা একটা ইমেজ ট্যাগ, ঠিক আছে? তো এইখানেও কি করবেন, এই h3 ট্যাগকে আলাদাভাবে ধরবেন, আর এটা হইতেছে টেক্সট আর এটা হইতেছে ইমেজ, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনাকে মনে রাখতে হবে যদি টেক্সটকে ধরে কোনো কিছু করতে চান যেই ট্যাগের মধ্যে আছে সেই ট্যাগকে ধরবেন সিএসএস এ, ধরে তারপরে কাজ করবেন। এখন এইটা একটা ডিভের মধ্যে আছে, ওই ডিভের মধ্যে যে h3টা ছিল আপনি এই h3 কে ধরেন, ধরে তারপরে স্টাইল করেন, যে ধরনের স্টাইল করবেন সেটাই এটার মধ্যে পাবেন। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি আশা করি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা এবার আসেন আমরা আমাদের আজকের ক্লাসে যাই। আচ্ছা আরো কারো কোনো কোশ্চেন আছে কি? সেগুলো থাকলেও করে ফেলেন। ডে 9 আমরা এখানে একটা মেটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা লিংক নামক একটা ট্যাগ নিব, এখানে style.css ফাইলকে লিংক আপ করাবো, টাইপ ইকুয়াল টু text/css এটা ফেলে দিব, এটা রাখবো না। বডির মধ্যে এখন আমরা কিছু কাজ করব, ইমেজ নিয়ে কাজ করব। তো ইমেজ নিয়ে কাজ করার আগে আমাদের কিছু ইমেজ দরকার। তো আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আমরা চলে যাই pixabay.com এ। তো pixabay.com এ যাওয়ার পরে আমরা এখান থেকে পোর্ট্রেট লিখে সার্চ করি, বা এই যে অলরেডি একটা ইমেজ আছে আঙ্কেলের ইমেজটাই নিয়ে নেই। তো আঙ্কেলকে এখন ডাউনলোড করব আমরা। ওকে, সো আঙ্কেল ডাউনলোড হয়েছে। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের একটা নাম দেন img। এই ফোল্ডারের মধ্যে আমরা কিছু ইমেজ নিয়ে আসব। তো প্রথমত গত ক্লাসের এই ইমেজটাকে নিয়ে যাই, এটাকে কপি করে নিলাম, কিংবা এটাকে কপি করে নিই, ছোটটাকে কপি করে নিয়ে যাই। এখন আমাদের বেশি বড় ইমেজের দরকার নাই আসলে। এখানে গত ক্লাসের এই ইমেজটাকে নিয়ে আসলাম, আর পাশাপাশি আমাদের আঙ্কেলের ইমেজটাও নিয়ে আসবো। তো আঙ্কেল ইমেজটা কি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা শো ইন ফোল্ডারে চলে যাই, আঙ্কেলকে কাট করে নিয়ে আমাদের আজকের ফোল্ডারে এনে পেস্ট করি, ওকে।
তো আমাদের এখানে দুইটা ইমেজ আছে, একটা ইমেজের নাম হইতেছে ছোট ডট জেপিজি, আরেকটা ইমেজের নাম হচ্ছে আঙ্কেল ডট জেপিজি। তো এখানে দেখেন দুইটা ইমেজ দুই ধরনের, একটা উইথে বড় আর একটা হাইটে বড়। এখন কি বলে, উনি যেটা বলতেছেন যে ওনার ইমেজ দুইটাকে আমরা সাপোজ পাশাপাশি নিয়ে আসবো। তো অলরেডি আমরা জানি কিভাবে পাশাপাশি নিয়ে আসতে হয়। আমরা একটা ডিভ নেই, অবশ্যই একটা প্যারেন্ট ডিভ রাখতে হবে। এটা নামই দিলাম প্যারেন্ট, নাম দিলাম হইতেছে প্যারেন্ট, প্যারেন্ট পর্যন্তই রাখি। আর এটার ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, এই ডিভের নাম দিলাম হইতেছে চাইল্ড, সরি চাইল্ড স্পেলিং খালি ভুল করে ফেলি, তো চাইল্ড, ঠিক আছে। তো এই চাইল্ড নামক ডিভ দুইটা থাকবে, এই জন্য আমি কি করলাম, দুইটা নিয়ে নিলাম, এই যে একটা, এই যে একটা, দুইটার মধ্যে দুইটা ইমেজ রাখবো। তো এটার মধ্যে একটা আইএমজি ট্যাগ নিয়ে নিলাম। এবার ইমেজকে কল করব। ইমেজকে কল করার জন্য প্রথমে ফোল্ডারের নাম লিখতে হবে। আজকে আমাদের ফোল্ডারের নামই আইএমজি, তাই আমরা লিখবো আইএমজি স্ল্যাশ ছোট ডট জেপিজি। আর আমরা জানি অল্ট নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এখানে একটা কিছু লিখে রাখেন, সাপোজ পিকচার কিছু একটা লিখলাম। ব্রাউজারে যাই এবং আমরা, সরি ব্রাউজারে ওপেন করি নাই, ব্রাউজারে আমরা এখান থেকে ওপেন করে নিই, এই যে আসছে। 2 নাম্বার ইমেজটাকে নিয়ে আসি, এইটাকেই জাস্ট এই ইমেজ ট্যাগটাকে কপি করে নিলাম, এই ডিভের মধ্যে এসে পেস্ট করে দিলাম। তো আমি একটু আলাদা করে রাখি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, এখানে শুরু এখানে শেষ, আর এখানে একটা এখানে একটা, দুই জায়গায়। এইখানে জাস্ট ছোট ডট জেপিজির জায়গায় আমরা নাম দিছিলাম এইটা, এটাকে নিয়ে আসলাম, একটা রিলোড করলাম, দেখতে পেতেছি যে ইমেজটা আসছে। তো ডিফল্ট ভাবে আমরা জানি ইমেজের যে সাইজ থাকে ওই অনুযায়ী সে আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখন যেটা করব সেটা হইতেছে, আমরা প্রথমত বলবো যে আমাদের যে ইমেজগুলো আছে, এই যে ইমেজগুলো আসছে, এগুলাকে আমরা এখন পাশাপাশি নিয়ে আসবো। মূলত ইমেজ দুইটাকে পাশাপাশি আনবো না, আনবো হচ্ছে এই যে ডিভ দুইটাকে পাশাপাশি। এই ডিভ আর এই ডিভ, এই দুজন পাশাপাশি আসলে ইমেজগুলাই পাশাপাশি আসবে। আর এই দুজনকে পাশাপাশি আনতে গেলে আমরা কি করব, এই দুজনের যে প্যারেন্ট, সেই প্যারেন্টকে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব। এই জন্য সিএসএস এ চলে আসেন। আমরা বলেছিলাম এখন থেকে প্রতিদিন যখনই আমরা সিএসএস এ কাজ করব তখন কি করব, একটা স্টার সাইন দিব, মানে ইউনিভার্সাল সিলেক্টরকে কল করব। তারপর আমরা বলবো তোমার মার্জিন হবে 0 এবং তোমার প্যাডিং হবে 0। তাহলে আমরা দেখব যে সবগুলা যে ডিফল্ট মার্জিন প্যাডিং আছে সবগুলা 0 হয়ে গেছে। ওকে, কোনো মার্জিন নাই। এবার পরের কাজটা হচ্ছে ডিভ গুলাকে কল করব। প্রথমত আমাদের ডিভের নাম হইতেছে প্যারেন্ট, প্রথম ডিভ। তারপরে হইতেছে আরেকটা ডিভের নাম হইতেছে চাইল্ড। এইখানে ভিতরে এই দুইটা ডিভের নাম সেমই রাখছি, চাইল্ড, কারণ আমরা একই রকম স্টাইল করতে চাই এই জন্য। এখন যেটা করব সেটা হইতেছে চাইল্ডের একটা উইথ নির্ধারণ করব। উইথ কতটুকু উইথ দিব, উইথ দিব হচ্ছে সাপোজ কত পার্সেন্ট করে দেওয়া যায়, ধরেন 50%, 50% না 50% না, দেই হচ্ছে ধরেন 40%, 40%। এটাকে দিলাম 40%, আর ওইটাও তাহলে দুজনই 40%, যেহেতু দুজনের নামই চাইল্ড। কিন্তু একটা রিলোড করলে দেখবো যে আমাদের এগুলো কিন্তু 40% হয়েছে, কিন্তু ইমেজগুলো ছোট হয় নাই, কারণ আমরা জানি ইমেজগুলো ডিফল্ট ভাবে তার অ্যাকচুয়াল সাইজটাই নেয়। এজন্য আমাদেরকে বলতে হবে যে ইমেজগুলো আছে সেগুলোর উইথ যেন সবসময় প্যারেন্টের 100% হয়। এই জন্য আমরা আমাদের সিএসএস ফাইলের একদম উপরের দিকে বা যে কোনো একটা জায়গায় শুধু আইএমজি ট্যাগকে কল করব। এখানে শুধু আইএমজি ট্যাগ বলতে বোঝাচ্ছে যত ইমেজ আছে সব ইমেজ। কিংবা আমরা এখানেও কল করতে পারতাম, সাপোজ আমরা এইভাবে বলতে পারতাম চাইল্ড ডট চাইল্ড স্পেস আইএমজি, মানে কি চাইল্ডের ভিতরে যদি কোনো ইমেজ থাকে। তো এটা যদি দেই তাহলে অন্য যত ইমেজ আছে সবগুলোর ক্ষেত্রে কাজ করবে না, শুধু এই চাইল্ডের ভিতরের ইমেজের ক্ষেত্রে কাজ করবে। বাট আমরা চাচ্ছি যত ইমেজ আছে সবগুলো ইমেজেরই উইথ হবে 100%। ঠিক আছে, এটাকে তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি। আরেকটা জিনিস করা যায়, এখানে উইথ না লিখে লেখা যায় ম্যাক্স উইথ হবে 100%, এইভাবে বলা যায়। তো উইথ আর ম্যাক্স উইথ এর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা একটু বলি। উইথ বলতে বোঝায় হইতেছে যে উইথ 100% মানে উইথ সবসময় 100%ই থাকবে। আর ম্যাক্স উইথ বলতে 100% বলতে বোঝায় ইমেজের ম্যাক্সিমাম উইথ 100% হবে, এর বেশি হইতে পারবে না। এখন যদি কখনো ইমেজটা 100% উইথ যতটুকু তার চেয়ে ছোট হয় তাহলে সে আর বাড়বে না, কারণ আমরা বলছি ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম 100% হওয়া যাবে, এর বেশি হবে না। কিন্তু যদি ছোট হয় তাহলে ছোটই থাকবে।
ঠিক আছে, কিন্তু যদি বড় হয় তাহলে সে 100% থেকে বড় হইতে পারবে না, কারণ আমরা বলছি ম্যাক্স উইথ হবে 100%, ম্যাক্সিমাম উইথ হবে 100%। এজন্য বড় হইলে হচ্ছে যে 100% পর্যন্তই থাকবে, কিন্তু ইমেজটা যদি ওই 100% যতটুকু তার চেয়ে ছোট হয় তাহলে আর বড় হবে না। কিন্তু যদি আমরা চাই উইথ সবসময় 100% থাকবে, তাহলে ইমেজটা ছোট থাকুক আর বড় থাকুক, তার উইথ প্যারেন্টের 100% সবসময় হবে। ঠিক আছে, তো কখনো কখনো ম্যাক্স উইথ ব্যবহার করা লাগতে পারে, কখনো কখনো উইথ ব্যবহার করা লাগতে পারে। তো আমরা এখানে কি করলাম, উইথ করে দিলাম 100%। বাই দ্য ওয়ে এখন একটা রিলোড করেন, তো দেখেন এটার উইথ যতটুকু এইটার উইথও ততটুকু, 100% 100% নিয়ে দিছে, ভালো কথা। এবার আমরা চাইতেছি দুজন পাশাপাশি আসুক। ওকে, তো দুজনকে পাশাপাশি আনার জন্য আমরা যেটা করব, প্যারেন্টকে বলবো ডিসপ্লে ফ্লেক্স। তো প্যারেন্ট ডিভটাকে বললাম ডিসপ্লে ফ্লেক্স। এখন একটা রিলোড করলে দেখবো দুজন পাশাপাশি, এটা 40% এটা 40%, আর এই পাশে আরো 20% ফাঁকা আছে, কারণ 40 40 80। তো আমরা চাইতেছি এই 20% কই থাকবে, দুই পাশে থাকবে। তো এই জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে এসে আমরা বলতে পারি আপনার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন না দিয়ে অ্যারাউন্ড দেই, যেন চারপাশেই ঠিকঠাক মতো পায়, এই যে এই পাশে এই দুই পাশেও যেন থাকে। এখন যেটা সেটা হইতেছে প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ইমেজ আপনি যেটা চাচ্ছিলেন সেটার বিষয়টা, যে এই যে ইমেজ এইটা আর এটা কেন এক সমান না, এটাই বোধহয় চাচ্ছিলেন। আপনার প্রশ্ন মনে হয় এটাই ছিল। আরেকজন আরেকটা প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নটা কি ছিল একটু বলেন তো আবার শুনি। হ্যাঁ জি ভাই, আমি যে চাইছিলাম যে হাইট আর উইথ দুইটা দেওয়ার জন্য। হ্যাঁ, হাইট এবং উইথ দুইটা দেওয়ার জন্য এটাই চাচ্ছিলেন না, যে ছোট করার পরে সমস্যা হচ্ছিল, জি কে জি যেন একটা বলছিলেন আপনি। জি জি আমার এটা ছিল আচ্ছা আর কি। আচ্ছা, আপনার কি এটাকে আপনার ছিল ছোট হওয়ার পরে হাইট বেড়ে যাচ্ছে এরকম কিছু? জি জি আমি যদি এটার হাইট যদি এখন এটা সমান করে দেই তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে ঠিক আছে, হুম, কিন্তু ব্রাউজারটাকে যখন আমি ছোট করে আনছি আর কি, রিস্ট ডাউন করে আনছি, তখন এটার যেটার হাইট বড় করা হয়েছে সেটা আর কি লাম্বাটে হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, যাই হোক, এখন যেটা করব সেটা হইতেছে মূলত আমরা কখনোই ইমেজকে বলবো না যে তোমার একটা নির্দিষ্ট হাইট হবে, সাপোজ 300 পিক্সেল, এটা কখনোই বলবো না। একটা রিলোড করেন, এখন দেখেন দুইটাই ঠিক আছে, হাইট যখন আমরা বলে দিছি 300 পিক্সেল, তার মানে যত ইমেজ আসবে সবগুলা ইমেজের হাইট এখন 300 পিক্সেলই হবে। কিন্তু এতে করে আঙ্কেলকে এতক্ষণ যতটা সুন্দর দেখা যাইতেছিল, এখন আর আঙ্কেলকে ততটা সুন্দর দেখা যাইতেছে না, কারণ আঙ্কেল এখন চ্যাপ্টা হয়ে গেছে। ঠিক আছে, কারণ তার হাইটটা অনেক বড় ছিল, সেটাকে আমরা চাপিয়ে ধরে নিয়ে আসছি, এনে ছোট করে দিছি। এই জন্য কখনোই ইমেজের হাইট এইখানে একটা নির্দিষ্ট হাইট কখনোই দিবেন না, এটাই হইতেছে সলিউশন। সব সময় এখানে হাইট যদি দেন, লিখতেই হয় তাহলে লিখবেন হাইট হবে অটো। এবার একটা রিলোড করেন, এই কিন্তু আপনার তারপরেও ইচ্ছা হইতেছে যে না, আমি আমার ইমেজের হাইট কি বলে দুইটা সমান রাখতে চাই, এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হইতেছে আপনাকে বলতে হবে যে তাহলে আমি ইমেজটাকে কেটে ফেলবো। এখন এই কাটাকাটির বিষয়টা আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিএসএস এ না করে বেটার হয় আপনার যতটুকু ইমেজ রাখা দরকার ততটুকু আপনি ফটোশপ বা ইমেজ ক্রপিং যে কোনো একটা টুল দিয়ে ইমেজটাকে ক্রপ করে নেবেন, এটাই হইতেছে ভালো। আর যদি চান না আমি হইতেছে সিএসএস দিয়ে আপাতত হচ্ছে যে একটা এই পর্যন্ত রেখে দিব, তখন যেটা করবেন সেটা হইতেছে এই যে চাইল্ডের যে ডিভটা আছে এই ডিভের একটা হাইট নির্ধারণ করবেন, এইখানে একটা হাইট দিবেন, মানে এই যে এই যেইটার মধ্যে ইমেজটা আছে এইটাকে এসে আপনি বলেন যে তোমার একটা হাইট হবে 300 পিক্সেল, এটা আপনি দিলেন। কিন্তু দেওয়ার পরেও একটা রিলোড দিলে দেখবেন কিছুই হয় নাই, যেমন ছিল তেমনই আছে। কিন্তু এইখানে যখন আপনি হাইটটা দিছেন, এই হাইটটা দেওয়ার পরে মূলত কি হয় যে হাইট দিলেও ভিতরের কন্টেন্ট যদি বড় হয় তাহলে হাইটটাকে ভেদ করে কন্টেন্ট বের হয়ে যায়। এটার একটা ব্যাকগ্রাউন্ড দেন তাহলে বুঝতে পারবেন। সাপোজ ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, একটা রিলোড করেন, সরি সেভ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আসছে কিন্তু হইতেছে যে ইমেজগুলো তো 100% এর জন্য বোঝা যাচ্ছে না। ওকে, আমাদের ইমেজের কি বলে ব্যাকগ্রাউন্ড কালার যে 300 পিক্সেল দিছে এটাকে একটু বাড়ায় দেই, 500 দেই, তাহলে এটার ক্ষেত্রে বুঝতে পারবেন। দেখি তো, হাইট হচ্ছে 500 পিক্সেল, এই যে
এখন দেখেন এটা এই যে এটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কারণ এটা 500 পিক্সেলের চেয়ে আরো বড়, এজন্য ঢেকে রাখছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে। তার মানে কি বুঝলাম, এটাকে ভেদ করে বের হয়ে গেছে, এটাই বুঝছি। আচ্ছা, মূলত আমরা এখানে হাইট যেটা 300 পিক্সেল ছিল সেটাই রাখবো, আর ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়ার দরকার, এটা জাস্ট দেখানোর জন্য নিছিলাম। এখন যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা ডিভের মধ্যে যদি কোনো এলিমেন্ট ডিভের চেয়ে বড় হয় হাইটে, তাহলে কি করে ডিভটাকে ছেদ করে বের হয়ে যায়। এই জন্য যেন বের হইতে না পারে সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, ওই ডিভের দরজা জানালা বন্ধ করে দিতে পারি। আর ওই ডিভের দরজা জানালা বন্ধ করার জন্য আপনি লিখবেন ওভারফ্লো, আর এই জায়গায় লিখবেন হিডেন। ওভারফ্লোটা কি হবে, হিডেন হয়ে যাবে। যখন ওভারফ্লো হিডেন করবেন কোনো ডিভকে, ওই ডিভের দরজা জানালা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে ভিতরের থাকা কন্টেন্ট গুলো যদি তার চেয়ে বেশিও হয়, মানে ডিভের তুলনায় বেশিও হয়, তাহলে আর ওইটা থেকে বের হয়ে আসতে পারবে না। যতটুকু ডিভ আছে ঠিক ততটুকুই থাকবে। এখন তাহলে কি হলো, আমাদের এই যে ইমেজটা যতটুকু ইয়ে ছিল, বাকি অংশ 300 পিক্সেলের পরে বাকি অংশ আর দেখা যাবে না। ঠিক আছে, এইভাবে যদি চান তাহলে আপনি হচ্ছে যে ইমেজগুলোকে সমান রাখতে পারেন। তো এই ওয়ের চাইতে বেটার হইতেছে আপনার হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কোন একটা ইমেজ এডিটিং টুল দিয়ে হচ্ছে ক্রপ করে নেবেন, সেটাই হইতেছে ভালো। তবে ইমেজকে কখনোই হাইট দিবেন না, হাইট দিবেন সবসময় অটো, ইমেজের হাইট দিবেন অলওয়েজ অটো। কারণ ইমেজের হাইট যদি আপনি নির্ধারণ করে দেন তাহলে ইমেজ তার রেশিও অনুযায়ী চলতে পারবে না, তখন সে ইমেজটা চ্যাপ্টা হয়ে যাবে। এই কারণে যদি আপনার প্রয়োজন পড়েই যে না আমি হচ্ছে সমান সমান রাখবো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা হাইট দিবেন তার ডিভকে, এবং ওই ডিভের ওভারফ্লো হিডেন করে রাখবেন যেন বাড়তি অংশ বাইরে বের হয়ে আসতে না পারে। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এটা ছিল ইমেজের বিষয়টা। আজকে এটা ছিল না যদিও টপিকে, তারপর আলোচনা করে ফেললাম। আজকের টপিকে চলে যাই। এখন ওই যে যেটা বলতেছিলাম, যে এখন যদি ছোটও করেন কেউ, এই যে দেখেন এই যে এখানে যখন আমরা যে এখন ওই যে ওনার প্রশ্ন, যে এখন আমি যে ছোট করলাম, ছোট করার পরে আমরা দেখতে পাইতেছি যে আমাদের এই যে ইমেজের এটা এখন আর কাজ করতেছে না, মানে হইতেছে যে এই যে এটা, ঠিক আছে, এটা অনুযায়ী কাজ করতেছে না। অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা একটু বলি। আপনার যখন ছোট করতেছেন, আপনার স্ক্রিনটা ছোট হচ্ছে, আপনার ইমেজটা কিন্তু কি হয়ে যাচ্ছে, উইথ কমে যাচ্ছে। আর এই যে স্ক্রিনটা যেহেতু এই যে ইমেজের যে উইথ কমে যাচ্ছে, তার মানে ইমেজটা ছোট হচ্ছে। কিন্তু আমরা তো বলছি যে এটার হইতেছে একটা ইয়া থাকবে, হাইট হবে 300 পিক্সেল। এই জন্য 300 পিক্সেল যতটুকু, এটা ততটুকুই নিচ্ছে, এই ইমেজটা ততটুকুই নিচ্ছে। কিন্তু এই ইমেজটা তো বড় না, এই জন্য এই ইমেজটা বাড়তেছে না। যদি এই ইমেজটাও বড় হইতো তাহলে এই ইমেজটাও বাড়তো। বুঝতে পারছেন, এই ইমেজের হাইট তো ছোট, এটা তো আর 300 পিক্সেল না, সেই জন্য মানে 300 পিক্সেল পর্যন্ত আসে না, সেই জন্য এটা ছোটই আছে। কিন্তু এটা যেহেতু বড়, তাই এইটাকে আমরা বড়ই দেখতে পারতেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আপনার এই যে ওর 300 পিক্সেল পর্যন্ত ঠিকই আস্তে আস্তে বাড়তে থাকবে, এটাও কিন্তু 300 পিক্সেল বাড়ছে। কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি থাকে তাহলে বুঝতে পারবেন। একটু ভালো করে দেখাই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন রেড। এখন দেখবেন যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এই পর্যন্ত 300 পিক্সেল, এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু ইমেজটা কিন্তু এত বড় না। ইমেজটা যখন এই যে দেখেন ছোট, ইমেজটা কিন্তু এত বড় না, এই জন্য ইমেজটা বাড়তেছে না, এটা ঠিকই বাড়তেছে। আচ্ছা, আমাদের 40 মিনিট শেষ হয়ে গেছে কথা বলতে বলতে। ওকে, যেখানে ছিলাম এটাকে ছোট করেন। ছোট করার পরে এই যে দেখেন ইমেজটা কিন্তু ঠিকই বাড়তেছে, সরি, ডিপটা কিন্তু 300 পিক্সেল পর্যন্তই আছে, ঠিক আছে, কিন্তু ইমেজ ওই অনুযায়ী বাড়তেছে না। এই যে দেখেন আরো যখন ছোট করলাম, তখন এইটাও যখন আর পারতেছে না বাড়তে, তখন এই যে এটারও কিন্তু যে রেড কালারের ব্যাকগ্রাউন্ড কালারটা এখন দেখা যাচ্ছে। তো ডিভের হাইট কিন্তু ঠিকই আছে, 300 পিক্সেলই আছে, কিন্তু ইমেজ ছোট হয়ে যাওয়াতে হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এটা কি বড় হয়ে যাচ্ছে, এরকম কিছু না। বিষয়টা হইতেছে যে আপনার উইথ এগুলা ঠিকই আছে, কিন্তু হাইটটা হচ্ছে এরকম। সেই জন্য
যেটা বললাম যে বেটার হচ্ছে ইমেজগুলোকে আপনি আপনার মতো পছন্দ মতো যতটুকু দরকার ওই অনুযায়ী হচ্ছে যে আপনি নিয়ে নেবেন, তাহলেই হচ্ছে যে আপনার ইমেজগুলো ঠিকঠাক মতো থাকবে। আর যদি আপনি হতেছে ইমেজের হাইট দিয়ে দেন তাহলে আবার কোনো সমস্যা নাই। এখানে যদি আমরা এখানে একটা হাইট দেই, সাপোজ যে হাইট দিলাম, ইমেজের হাইট অলওয়েজ দিয়ে দিলাম 300 পিক্সেল। এখন যদি আপনি একটা রিলোড করেন, এখন দেখেন আপনি দুইটাকেই ছোট করেন, এখন দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত যতই ছোট করেন না কেন সবসময় কি থাকবে, এই দুইটা সমানই আছে, কিন্তু ইমেজ কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। এই ইমেজটা কিন্তু একদম লম্বাটে টেনে বড় হয়ে গেছে। তো ইমেজ যদি এরকম বড় হয়ে যায় তাহলে কিন্তু ইমেজটাই দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? আবার এটাকে যখন বড় করতেছি তখন এই ইমেজটা এই উইতে বেড়ে যাচ্ছে, আঙ্কেলের হচ্ছে যে আঙ্কেলই চ্যাপ্টা হয়ে গেছে উপরে নিচে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই জন্যই যেটা বললাম সেটা হইতেছে যে আপনার যে অ্যাকচুয়াল ইমেজ, সেই ইমেজের সাইজগুলো আপনি কোনো একটা ক্রপিং টুল মানে ইমেজ এডিটিং কোনো একটা টুল দিয়ে ক্রপ করে নেবেন, সেটা আপনার জন্য বেটার হবে। ওকে, তো ইমেজের হাইট এবং ডিভের হাইট নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা দেখলাম। এখন আমরা আজকে কিছু বিষয় দেখবো, সেটা হইতেছে রাউন্ডেড কর্নার। অলরেডি আমরা দেখছি গত ক্লাসে, তারপরও আজকে একটু দেখতেছি আবার নতুন করে। চলেন দেখি কি করা যায়। তো এই ডিপগুলা ছিল, এখানেই থাকুক। ব্যাকগ্রাউন্ড কালার আছে, থাকুক, সমস্যা নাই। আমরা একটা প্যাডিং দিয়ে দিই। এটার উপরে নিচে প্যাডিং দিলাম হতেছে 50 পিক্সেল এবং ডানে বামে 0 একটা প্যাডিং দিয়ে দিলাম। একটা রিলোড করেন, এই ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তাহলে বাদ দিয়ে দিই, রেড কালার দেখতে ভালো লাগতেছে না। এখানে একটা রিলোড করেন, এরকম থাকুক। আচ্ছা, আর ইমেজের যে হাইট দেওয়া ছিল এটাও বাদ দিয়ে দেন। এটা দেওয়াটা আসলে উচিত না, এই জন্য আমি এখান থেকে দিলাম না। ইমেজের হাইট সবসময় অটো রেখে দিবেন। এখানে একটা রিলোড করেন, এরকম আছে, থাকুক। ওকে, এইটার নিচে আমরা এবার কিছু কাজ করব। কি কাজ চলেন দেখি। প্রথমত আমরা এখানে একটা ডিভ নিব, একটা ডিভ নিচ্ছি। এই ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দিলাম box1, এরকম একটা নাম দিলাম। এটার মধ্যে আপাতত কোনো কিছু রাখলাম না, শুধুমাত্র আমরা এখানে এসে কল করব ডট box1। এখানে এসে বলবো তোমার একটা উইথ হবে 100%, সরি 100% না দেই, একটা পিক্সেলে কিছু একটা দেই, ধরেন 250 পিক্সেল। আর একটা হাইটও দেই 250 পিক্সেল, সরি 2 আসে নাই, 250 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেই জন্য আমরা চলে যাব flatuicolors.com এ। এটার সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ এটা নিলাম, এখানে এসে বললাম তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এবার ব্রাউজারে চলে আসেন এবং এইখানে একটা রিলোড করেন। দেখতে পাইতেছি এই যে আমাদের একটা ডিভ আসছে। আমরা চাইতেছি এই ডিভটা হচ্ছে যে মাঝখানে আসবে, ঠিক আছে? তো এইখানে আমরা এখানে প্যাডিং কাকে দিছিলাম? আচ্ছা, প্যাডিং এইটাকে দিয়ে ভুল করছি, কন্ট্রোল এক্স। এইটাকে প্যাডিং না দিয়ে আমরা দিব প্যারেন্টকে প্যাডিং, মানে পুরো ডিভের দুইটার, এই পুরো ডিভের প্যাডিং দিব। সো আমরা প্যারেন্টকে দিই এখানে, তাহলে হচ্ছে যে এই যে এরা এই যে লেগে আছে এটা থাকবে না, এই যে, ঠিক আছে? এই ওকে, মানে পুরো ডিভের উপর আর নিচে প্যাডিং দিলাম, এই জন্য হচ্ছে যে এই। এবার আমাদের যে ডিভটা আসছে সেটাকে আমরা মাঝখানে আনতে চাই, এই জন্য যেটা করব সেটা হইতেছে এই ডিভটাকে এসে আমরা বলবো তোমার একটা মার্জিন হবে 0 অটো। এই তো একটা রিলোড করেন, এই যে মার্জিন 0 অটো হয়ে গেছে। আর আমরা চাইতেছি এটার নিচে একটু মার্জিন বেশি হবে, চাইলে যদি চান। আচ্ছা দেই 0 অটো, এবং এটা 0টা হইতেছে উপরে, অটো হইতেছে ডানে বামে, এরপর আরেকটা ভ্যালু অ্যাড করতেছি 50 পিক্সেল, এটা হইতেছে কি নিচে। আমরা জানি অলরেডি তিনটা ভ্যালু ইউজ করলে কি হয়। এখন দেখেন নিচে একটা ইয়ে চলে আসছে, এটাকে যদি আমরা বাড়ায় দেই সাপোজ 100 পিক্সেল, এখন দেখবো নিচে আরো বেশি বেড়ে গেছে। তো যাই হোক, আমরা এখন এটার রাউন্ডেড এই যে কর্নার গুলো নিয়ে কাজ করব, কর্নার গুলোকে রাউন্ডেড করব। গত ক্লাসে একটুখানি দেখছি, সেটা কি, সেটা হইতেছে বর্ডার রেডিয়াস। আমরা বর্ডার রেডিয়াস নামের একটা প্রপার্টি ইউজ করতে পারি, যেটা আপনারা অলরেডি দেখছেন। তো এই বর্ডার রেডিয়াস প্রপার্টির মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে চারটা ভ্যালু ইউজ করতে পারেন। সাপোজ 5 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, 40 পিক্সেল, এরকম চারটা ভ্যালু দিলাম। প্রথমটা এই কর্নারের জন্য কাজ করবে, দ্বিতীয়টা এই কর্নার, তৃতীয়টা এই কর্নার, চতুর্থটা এই কর্নার। একটা রিলোড দেন। এই যে দেখেন
প্রথমটা 5 পিক্সেল একটুখানি রাউন্ড হয়েছে, দ্বিতীয়টা 10 পিক্সেল এটা আরেকটু বেশি হয়েছে, এরপরেরটা হচ্ছে 20 পিক্সেল এটা আরো বেশি হয়েছে, আর শেষেরটা হচ্ছে 40 পিক্সেল এটা আরো বেশি হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে যে চার কোণায় 4 রকম দিতে চাই তাহলে এরকম করে দিব। আর সাধারণত এইরকম 4 কোণায় 4 রকম থাকে না, সাধারণত সবগুলো একই রকম থাকে, এজন্য আমরা একটা ভ্যালুই ব্যবহার করে থাকি। ঠিক আছে, এছাড়াও আপনি হচ্ছে যে 3টা ভ্যালু ইউজ করতে পারেন, 2টা ভ্যালু ইউজ করতে পারেন। আপনি যদি 3টা ইউজ করেন তাহলে দেখেন কি হয়, একটা রিলোড করেন, প্রথমটা 5 পিক্সেল এটার ক্ষেত্রে কাজ করতেছে, দ্বিতীয়টা এই কোণা আর এই কোণার সাথে কাজ করতেছে এইভাবে, 3 নাম্বারটা শুধু এটা কাজ করতেছে। তো 3 নাম্বারটা বাদ দিয়ে দিই, এবার আছে 2টা ভ্যালু, এবার প্রথমটা কাজ করবে এই কোণা, দ্বিতীয়টা কাজ করবে এই কোণা। আর যদি একটা ভ্যালু দেন সাপোজ শুধু 10 পিক্সেল তাহলে চারপাশে সমান। এবার একটা রিলোড করেন, দেখেন চারপাশে একই রকম। এটা আমরা গত ক্লাসে দেখছি যে আমরা কিভাবে কাজ করতে পারি। ওকে, তো কখনো কখনো আমাদের এমন হইতে পারে যে কোন একটা ডিভকে একেবারে রাউন্ড করে ফেলার প্রয়োজন পড়তে পারে, একেবারে গোল করে ফেলতে চাই, এরকম হতে পারে কখনো কখনো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে এসে আমরা কি বলে লিখবো হচ্ছে 50% কিংবা 100% লিখলেও হবে, একই কথা, 50% কিংবা 100%, তাহলে এটা একদম রাউন্ড হয়ে যাবে যদি আমরা বর্ডার রেডিয়াস 50% করে দিই। তবে একটা শর্ত আছে, শর্ত হলো যাকে আমরা একেবারে রাউন্ড করতে চাচ্ছি তার উইথ এবং হাইট সমান হইতে হবে। যদি উইথ এবং হাইট সমান না হয় তাহলে কিন্তু বর্ডার রেডিয়াস 50% করলে এটা হবে না। দেখেন আমাদের এই ডিভের উইথ আর হাইট দুইটাই কিন্তু 250, তো যে কোনো একটাকে যদি আমরা বাড়িয়ে দিই, যেমন এটাকে বাড়িয়ে দিলাম 290 মানে হাইট বাড়িয়ে দিলাম, এবার যদি একটা রিলোড করেন দেখেন এখন কিন্তু পুরোপুরি রাউন্ড নাই, হাইটটা কিন্তু একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যদি পুরোপুরি রাউন্ড করতে চান অবশ্যই কি করতে হবে, এটাকে আপনার কি বলে 250 মানে আপনার সরি উইথ এবং হাইট সমান হইতে হবে, অর্থাৎ স্কয়ার হইতে হবে। আর এটা যে শুধুমাত্র কোনো ডিবের ক্ষেত্রে করতে পারবে এমন না, যদি চান কোনো ইমেজের ক্ষেত্রে করতে তাহলে সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি এই যে ইমেজ দুইটা এই দুইটার ক্ষেত্রে করি, আচ্ছা এখানে সকল ইমেজের ক্ষেত্রে না করে শুধু চাইল্ডের মধ্যে যে ইমেজ আছে সেটার ক্ষেত্রে করি, কারণ আমরা ইন ফিউচারে অন্য ইমেজও নিয়ে আসতে পারি। তো এই জন্য আমরা এখানে কল করলাম ডট চাইল্ড স্পেস আইএমজি। চাইল্ডের ভিতরে যদি কোনো ইমেজ থাকে তাহলে তার একটা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস সাপোজ 10 পিক্সেল। এবার দেখবেন ইমেজগুলোর বর্ডারগুলো রাউন্ড হয়ে গেছে, একটা রিলোড করেন, এই যে দেখেন ইমেজের বর্ডার রাউন্ড হয়ে গেছে। এখন প্রশ্ন হলো নিচের দুইটা কেন দেখা যাচ্ছে না, কারণ নিচের দুই অংশকে আমরা হচ্ছে কেটে দিছি। আমরা বলছি এই ডিভের হাইট হবে 300 পিক্সেল, এই যে 300 পিক্সেল, এবং ওভারফ্লো কি হবে হিডেন, মানে ওভারফ্লো হিডেন হওয়াতে কি হচ্ছে বাকি অংশ কি হচ্ছে কেটে গেছে, ক্রপ হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এই জন্য নিচের অংশ আমরা বুঝতে পারতেছি না। এখান থেকে যদি এটা বাদ দিয়ে দেই, এবার যদি একটা রিলোড করি তাহলে দেখবো এই যে দেখেন নিচের অংশও কিন্তু বর্ডার রেডিয়াস আসছে, এই যে দেখেন এটার ক্ষেত্রেও বর্ডার রেডিয়াস আসছে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা সমস্যা হলো এই ইমেজ এখানে কেন ডট চাইল্ড বক্স 1, আচ্ছা আমরা একটু দেখি তো, এই হচ্ছে ডিভ, এখানে একটা প্রবলেম হয়েছে কোন একটা জায়গায়, ওয়েট, div এই div index parent এটা এখানে কেন থাকতেছে, এটা নিচে যাচ্ছে না কেন? আচ্ছা এখানে দেখি তো আরো কোনো কাজ করে, ডিভটা এখানে শুরু হলো, এটা শেষ হয়েছে, এটা এখানে শুরু এখানে শেষ, একটা আসছে দুইটা আসছে, ভালো কথা। আচ্ছা এখান থেকে দেখি, ও আচ্ছা আচ্ছা এই যে হাইটের জন্য, ওই যে আমরা যে হাইট যে 300 পিস আমরা ওভারফ্লো হিডেন বাদ দিছি, বাট হাইট তো বাদ দেই নাই, তো এই ডিভের হাইট হচ্ছে এই পর্যন্তই নিচ্ছে, বাট ইমেজটা বড় এই কারণে বের হয়ে গেছে, এই জন্য আসতেছে আর কি সোরা। ঠিক আছে, এই জন্য ওটা এখানে দেখা যাচ্ছে। ওকে যাই হোক আমরা এটাকে আপাতত এখান থেকে সরিয়ে দিই। আচ্ছা যেটা দেখানোর জন্য নিয়ে আসছিলাম সেটা হতেছে এই যে নিচে যে আমরা বর্ডার আসছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে হচ্ছে যে কি বলে
ইমেজকেও চাইলে বর্ডার রেডিয়াস দিতে পারেন, বর্ডার রেডিয়াস দিলে ইমেজের ক্ষেত্রেও কাজ করবে। তো এখানে আমাদের ওভারফ্লো হিডেন ছিল, আমরা ওভারফ্লো হিডেনই রেখে দিলাম, কারণ আমরা আপাতত চাচ্ছি যেগুলো ক্রপড অবস্থায় থাকুক। তো এটাও এখান থেকে ফেলে দিই, আমরা অন্য একটা ইমেজে দরকার পড়লে এটা দেখাবো, মানে দেখালাম যে ইমেজেও আমরা চাইলে বর্ডার রেডিয়াস অ্যাড করতে পারি। আর ইমেজকেও যদি আপনি চান যে হচ্ছে যে ইয়ে করবেন, কি যেন বলে, রাউন্ড করবেন, তাহলে যেটা করতে হবে একটা স্কয়ার ইমেজ নিতে হবে। কোন স্কয়ার ইমেজ যদি নেন তাহলে সেটাকে বর্ডার রেডিয়াস করলে এটা পুরোপুরি রাউন্ড হবে। আর যদি এইটাকে আপনি স্কয়ার বানাইতে চান সেটাও বানাতে পারবেন, কিন্তু বানাইলে ওই যে বললাম ইমেজের রেশিও তো ঠিক থাকবে না, দেখতে বাজে হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে যে ওইটা করাটা ঠিক হবে না। ওকে, তবে আপনি এটার মধ্যেও কোনো একটা ইমেজ রেখে সেটাকে আবার দেখাইতে পারেন। তো আসেন আমরা দেখাই, এটার ভিতরে যদি কোনো ইমেজ আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা আনতে পারবো, কোনো সমস্যা নেই। ধরেন এই ইমেজটাই আমরা এটার ভিতরে রাখতে চাচ্ছি, এই যে এটার ভিতরে রাখলাম। তো দেখবেন কি যে ইমেজ একটা আসছে, এই যে দেখেন ইমেজ আসছে, এটার উইথ যতটুকু ততটুকুই পাইছে, ঠিক আছে? ওকে, হাইট অটো হিসেবেই পাইছে, কিন্তু আমরা চাই কি, আমরা চাই হইতেছে এই ইমেজটা কি করবে, এইটার কি বলে, এইটার ভিতরে যে ইমেজটা আছে এটাকে আমরা এখন কল করব, এটার ভিতরে আইএমজি, এটাকে এসে বলবো তোমার বর্ডার রেডিয়াস কত হবে, 50% হবে। এখন দেখবেন এই ইমেজটাও রাউন্ড হবে, একটা রিলোড করেন, দেখেন এই ইমেজটাও রাউন্ড হয়েছে, কিন্তু প্রবলেম হইতেছে যে ইমেজের যেই উইথ এবং হাইট সেটা নিয়ে, ঠিক আছে? আপনি যদি আবার এখানে বলেন যে ইমেজের আপনার কি বলে উইথ হবে হচ্ছে আপনার কতটুকু, হাইটও হবে হচ্ছে ধরেন 100%, এবার যদি একটা সেভ করেন, একটা রিলোড করেন, তাহলে দেখেন ইমেজের হাইট কিন্তু এবার ওই 100% হয়ে আসছে, কিন্তু ইমেজটা কিন্তু কি হয়েছে, এই যে দেখেন এটার ভিতরে ওই যে আপনার কিন্তু একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে, গোল বা রাউন্ডেড হওয়াতে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট হচ্ছে যে ইমেজটা কিন্তু চ্যাপ্টা হয়েছে। এটা যদি কোনো মানুষের চেহারা হইতো তাহলে বুঝতে পারতেন যে ফেসটা কতটা লম্বা হয়ে যাবে, বা হাইটে বড় হলে লম্বা হয়ে যাবে, আর যদি উইথে বড় হয় তাহলে ডানে বামে একদম চ্যাপ্টার মতো হয়ে যাবে। সো এই জন্য আমাদের উচিত হবে না কখনোই ইমেজের মধ্যে হাইট উইথ ব্যবহার করা, আমরা স্কয়ার ইমেজ হলে স্কয়ার ইমেজই নিব যদি আমাদের প্রয়োজন পড়ে। তো স্কয়ার ইমেজ ক্রপ করে নিয়ে নিবেন, আর আমরা সামনে যখন ফটোশপ শিখবো, ফটোশপে গেলেও আপনারা দেখবেন যে কিভাবে আমরা ক্রপ করতে পারি, ঠিক আছে? তো ওকে ফাইন, আমরা আপাতত এখানে কোনো ইমেজ রাখলাম না, জাস্ট দেখানোর জন্য নিয়েছিলাম, আপনারা বাসায় ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন। এটাকে আমি এখান থেকে ফেলে দিলাম, একটা রিলোড করি, যেমন আছে এরকম রাখলাম। এবার আসি যে এই যে বর্ডার রেডিয়াসটা আমরা করছি এখানে, হ্যাঁ, এই বর্ডার রেডিয়াসটা আমরা নরমালি করতে চাই না, আমরা চাই ডিভটা নরমালি এরকম বর্ডার রেডিয়াস হবে না, ডিভটা নরমালি কেমন থাকবে, যেমন থাকার কথা, কিন্তু আমরা যখন এটাতে হোভার করব তখন এটা রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ এটার উপরে যখন মাউস নিয়ে যাব তখন রাউন্ড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হোভার করব। তো কিভাবে, ডট বক্স 1 কোলন হোভার, বক্স 1 কে যদি হোভার করা হয় তাহলে কি ঘটবে, তাহলে বর্ডার রেডিয়াস 50% হবে, এটা আমরা বলতে চাই। এবং এখন যদি একটা রিলোড করি, দেখেন নরমালি কিন্তু এটার বর্ডার রেডিয়াস নাই, কিন্তু যখন হোভার করতেছি তখন এটা বর্ডার রেডিয়াস হচ্ছে, এবং দেখেন এটা ধুম করে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধুম করে হয়ে যাচ্ছে, বাট আমরা চাইতেছি এটা একটু সময় নিয়ে হবে, ঠিক আছে, একটা টাইম নিয়ে এটা রাউন্ড হবে, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হইতেছে ট্রানজিশন বলে একটা প্রপার্টি ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে ট্রানজিশন। তো আমরা এখানে না অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে করলে কি হয়, এখানে করলে কি হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত হোভারের মধ্যেই করি। এখানে লিখবো ট্রানজিশন, ঠিক আছে? এই ট্রানজিশনের মধ্যে আমরা একটা টাইম সেট করে দিতে পারবো, কত সেকেন্ড ধরে সময় নিয়ে কাজ করবে। সাপোজ 1s মানে 1 সেকেন্ড দিলাম, এবার একটা রিলোড করেন, এখানে একটা হোভার করেন, দেখেন 1 সেকেন্ড সময় নিয়ে এটা কি হয়েছে, রাউন্ড হয়েছে, বাট যখন ছেড়ে দিবেন তখন কিন্তু 1 সেকেন্ড সময় নিয়ে এটা ইয়ে হচ্ছে না, আগের অবস্থায় যাচ্ছে না, কারণ আমরা বলছি শুধু এই 1 সেকেন্ড সময়টা কখন হবে, হোভারের ক্ষেত্রে হবে, অন্য সময় হবে না। এই জন্য আমরা হোভারের মধ্যে না দিয়ে আমরা দিব হতেছে নরমালি যেখানে ডিজাইন করছি সেইখানে, তাহলে এটা হোভার করার সময়ও হবে, হোভার ছাড়াও হবে। সো এবার একটা রিলোড করেন, এখানে দেখেন যখন হোভার করতেছি তখন এটা 1 সেকেন্ড সময় নিয়ে রাউন্ড হচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছি তখন 1 সেকেন্ড সময় নিয়ে আগের জায়গায় চলে যাচ্ছে। এখানে 1 সেকেন্ডের পরিবর্তে আপনি এভাবেও লিখতে পারেন 1000 ms মানে 1000 মিলি সেকেন্ড, এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, একই কাজ করবে, ঠিক আছে? 1000 এর জায়গায় আপনি এসে লিখতে পারেন এখানে 500 ms। এবার একটা রিলোড করেন, এখন এটা 1 সেকেন্ডের অর্ধেক সময় নিয়ে কাজ করবে, ঠিক আছে? এই
আবার ধরেন আপনি এখানে 500 ms এর পরিবর্তে এভাবেও লিখতে পারেন 0.5s, ঠিক আছে? এটা হইতেছে সেকেন্ড আর ওটা হইতেছে মিলি সেকেন্ড। তো 0.5s দিলে বুঝাবে 1 সেকেন্ডের ওই অর্ধেক, একই কথা, ঠিক আছে? তো এখন আপনি ms দিয়ে করেন আর s দিয়ে করেন, সেটা আপনার ব্যাপার। তো আমরা ট্রানজিশন দিয়ে কি করে বুঝলাম। ট্রানজিশন দিয়ে মূলত আমরা একটা টাইমিং সেট করে দিতে পারি, একটা ডিউরেশন সেট করে দিতে পারি। এই ডিউরেশনটা হচ্ছে যে এই এলিমেন্টের ক্ষেত্রে কাজ করবে, যখন হোভার হবে হোভার ছেড়ে দিবে, দুইটার ক্ষেত্রেই এই ডিউরেশনটা কাজ করবে। এখানে আমরা ওই ট্রানজিশনটা ব্যবহার করতে পারি। ওকে, এছাড়াও আমরা কি বলে ট্রানজিশন ছাড়াও আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেটা হইতেছে ট্রান্সফর্ম, ঠিক আছে? ট্রান্সফর্ম জিনিসটা কি সেটা আমরা দেখব, তবে আমরা এই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট জিনিসটা একটু দেখে আসি। তো আমরা এই ডিভের মধ্যেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, যে এটার মধ্যে। গ্রেডিয়েন্ট কি সেটা একটু বলি। গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালারের মিশ্রণ, ঠিক আছে? যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে আমরা এরকম ব্যবহার করতে পারি। তো আমরা যেমন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এইখানে এসে এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিছি, এই কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি, সেটা আমরা জানি। তবে আমরা যদি চাই এখানে একাধিক রকমের কালার আসবে, তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার কথাটা লিখবো না, আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। গ্রেডিয়েন্ট দিতে গেলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা যায়। আর এই জায়গাটা এসে আপনাকে এখন গ্রেডিয়েন্টটা বলে দিতে হবে। গ্রেডিয়েন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। সাধারণত রেডিয়াল গ্রেডিয়েন্ট খুব একটা ব্যবহার করা হয় না, এটা একটা ফাংশন। এই রেডিয়াল গ্রেডিয়েন্ট লেখার পরে আপনাকে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? তো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি এখন বলবেন যে হচ্ছে যে আপনার কি কি কালার আসবে। দুইটা কালার দিই, সাপোজ রেড, এক কমা দিয়ে লিখলাম ব্লু, দুইটা কালার লিখলাম, একটা রেড একটা ব্লু। এবার একটা রিলোড করেন, রিলোড করলে দেখবেন এই যে দেখেন একটা গ্রেডিয়েন্ট আসছে এখানে। আমরা যখন হোভারের কাজটা হোভারে করতেছে, ওই যে হোভার করলে তো আমরা বলছি রাউন্ড হয়ে যাবে, সেটা বলছি, সেটা আসতেছে। বাট এই যে গ্রেডিয়েন্ট যেটা, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা জাস্ট দেখায় রাখলাম, এটা খুব একটা ইউজ হয় না। যেটা হয় সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা লিখবো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং এইটা সাধারণত খুব বেশি ব্যবহার করা হয়। একটা রিলোড করব, রিলোড করলে দেখবো যে দেখেন দুইটা কালার মিক্স হয়েছে, উপরে রেড নিচে ব্লু। আসলে যেটা আগে থাকবে সেটা উপর থেকে আসতে থাকবে। এভাবে আপনি চাইলে আরো কালার অ্যাড করতে পারেন। সাপোজ আপনি ব্লু এর পরে গ্রিন ব্যবহার করলেন, এবার যদি সেভ করে একটা রিলোড করেন, দেখবেন গ্রিন চলে আসছে, ঠিক আছে? এভাবে আরো কালার আপনি একটার পরে একটা অ্যাড করতে পারেন। তো সাধারণত 3টা কালার ইউজ করা হয় না, সাধারণত 2টা কালার ইউজ করা হয়, ঠিক আছে? তো আমরা এখানে 2টা কালারই আপাতত রাখলাম, রেড আর ব্লু দুইটাই রাখলাম। এখন আমরা চাইতেছি এটা উপর থেকে না এসে বাম দিক থেকে ডান দিকে যাক। তখন কি করব? তখন আমরা এই যে রেড আর গ্রিন এই দুইটার আগে আরেকটা ইউজ করব, ঠিক আছে? এটার নাম হইতেছে টু রাইট, মানে তুমি ডান দিকে ধাবিত হও। এবার একটা রিলোড করেন, এখানে দেখেন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে গ্রেডিয়েন্টটা, ঠিক আছে? আবার আপনি যদি এখানে টু লেফট লিখে দেন, তাহলে এটা বাম দিক থেকে ডান দিকে আসবে, বুঝতেই পারতেছেন। আমরা এখানে টু রাইট টু লেফট না লিখে আমরা কোন একটা অ্যাঙ্গেলও বলে দিতে পারি, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। যেমন আমি এখানে বললাম 45 ডিইজি, মানে 45 ডিগ্রি। এবার যদি একটা রিলোড করি, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরতেছে। সো এইভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। ওকে, আমরা এখানে ভিন্ন কালার দিই, এই কালারগুলো অনেক চোখে ধরতেছে। আমি এখানে রেড এর পরিবর্তে এটা দিয়ে দিলাম, আর ব্লু এর পরিবর্তে এটাই দিই, এটা দিয়ে দিলাম। সেভ করি, সেভ করে ব্রাউজারে এসে একটা রিলোড করে দিই, ঠিক আছে? এরকম একটা কালার দিয়ে দিলাম। ওকে, সো এইভাবে চাইলে আপনি আপনার গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারেন। দেখি তো এখানে এই কালারটা একটু লাইট কালারটা দিই। আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটু লাইট ধরনের কালার ইউজ করলেই বেটার, দেখতে ভালো লাগে। বেশি ঘন ঘন কালার ইউজ করলে সেটা দেখতে অনেক চকচকে লাগে, আর এখন কিন্তু চকচকের দিন নাই। ওয়েবসাইট ডিজাইন করার সময় কালার যতটা লাইট ব্যবহার করা করবেন, ততই ওয়েবসাইটটা দেখতে সুন্দর হবে, এই ব্যাপারটাও মাথায় রাখবেন। তো ওকে, আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে জানলাম। এরপরে গ্রেডিয়েন্টের সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে শ্যাডো। এই শ্যাডো সম্পর্কে আমরা জানবো। তো শ্যাডো জিনিসটা কি সেটা এখন বলি। শ্যাডো এটার মধ্যে না, অন্য একটা ডিভে একটা নতুন ডিভ নেই। আপাতত আমরা আমাদের বক্স ডিভটা এখানে, এটার পরে আরেকটা নতুন ডিভ নেই, একটা ডিভ নিলাম। এই ডিভেরও একটা ক্লাস দিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে বক্স 2। এবার বক্স 2টাকে একটু স্টাইল করেন, ভিতরে কিছু রাখলাম না, শুধু লিখলাম বক্স 2। তো এখানে লিখলাম বক্স 2।
তো বক্স 2 লিখে এটার একটা উইথ হাইট যে কোনো কিছু একটা দেন। সাপোজ একটা উইথ দিলাম, কতটুকু দেওয়া যায়, ধরেন উইথ দিলাম হচ্ছে কত 600 পিক্সেল। তারপর একটা হাইট দিলাম 350 বা 350 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ মতো নিয়ে আসেন, ধরেন এই কালারটা দিলাম, সেভ করেন, ব্রাউজারে যান, একটা রিলোড দেন। তো এখানে দেখতে পাইতেছে আমাদের কাছে একটা ডিভ আসছে। ডিভটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। তো সেটার জন্য কি করি আমরা জানি, আমরা একটা মার্জিন ব্যবহার করব। মার্জিন যদি উপরে নিচে দিতে চান তাহলে দেন, আর না দিতে চাইলে নাই। উপরে দিলাম 0, ডানে বামে অটো, আর নিচে দিলাম সাপোজ 100 পিক্সেল। তাহলে নিচে একটা মার্জিন আসবে, উপরে তো মার্জিন আছেই উপর আগেরটা থেকে, সেজন্য শুধুমাত্র এই দিলাম। তো এই হইতেছে আমাদের একটা ডিভ। তো এই ডিভের আমরা একটা শ্যাডো দিতে চাইতেছি, ঠিক আছে? তো শ্যাডো জিনিসটা কি সেটা একটু বুঝাই এবার। শ্যাডোটা হচ্ছে যে এই আমরা তো চিনি ছায়া, তো চিনি সবাই, ছায়া কিন্তু সবসময় একদিকে পড়ে, সাধারণত চারপাশে ছায়া পড়ে না, ঠিক আছে? সাধারণত একদিকে ছায়া পড়ে। তো আমরা হতেছে মূলত ছায়া দেওয়ার জন্য আমরা দুইটা অক্ষ ব্যবহার করব, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ছায়াটা এক্স অক্ষ বরাবর আসতে পারে এবং ওয়াই অক্ষ বরাবর আসতে পারে। তো কিভাবে আসে চলেন আমরা দেখি। মনে রাখবেন কোন ইমেজকে, আবারও বলি, কোন ইমেজকে আর ডিভকে যদি আমরা শ্যাডো দিতে চাই তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে বক্স শ্যাডো। আবার কেউ ভাইবেন না যে এখানে বক্স 2 দিছি বলে এখানে বক্স শ্যাডো লিখতে হয়েছে, এমন কিন্তু না। হ্যাঁ, কোন ডিভ হইলেই সেটাকে দিতে হবে বক্স শ্যাডো, কিংবা কোনো ইমেজ যদি হইতো তাহলেও লিখতাম বক্স শ্যাডো। আর যদি কোনো টেক্সটকে দিতে চাইতাম, যেমন h1 ট্যাগ, h2 ট্যাগ, এই জাতীয় কোনো টেক্সটকে যদি দিতে চাইতাম তাহলে আমাদেরকে লিখতে হবে টেক্সট শ্যাডো। আর বাকি জিনিস সেম, ঠিক আছে? টেক্সটের জন্য টেক্সট শ্যাডো, আর কোন ডিভ বা ইমেজের জন্য বক্স শ্যাডো। আর ভ্যালুগুলা এবার কিভাবে দিতে হয় সেটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। তো এখানে মূলত 4টা ভ্যালু আসে। আমরা এখানে লিখলাম 5 পিক্সেল, আরেকটা লিখলাম 9 পিক্সেল, আরেকটা লিখলাম 5 পিক্সেল। আপাতত 3টা দিলাম, 4 নাম্বার ভ্যালুটা একটু পরে দিচ্ছি। সেভ করেন, সেভ করে একটা রিলোড করেন, দেখেন একটা শ্যাডো আসছে কিনা। আসছে? না, আসে নাই। বক্স শ্যাডো 5 পিক্সেল, 9 পিক্সেল, 5 পিক্সেল আসার তো কথা। একটা রিলোড করেন, হ্যাঁ এবার আসছে। ও সেভ করি নাই মনে হয় ওই সময়। তো যাই হোক, এবার আসছে। ওকে, এখন আমরা দেখতে পাইতেছি যে এই ডিভের একটা শ্যাডো পড়ছে, কালো কালারের একটা শ্যাডো পড়ছে। এই যে কালারটা, এই কালারটাই নির্ভর করবে 4 নাম্বারটার ক্ষেত্রে। এখানে আপনি একটা কালার দিতে পারেন আপনার পছন্দ মতো। সাপোজ এই কালারটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আপনি আপনার ব্রাউজারে একটা রিলোড করেন, দেখেন এই যে কালারের শ্যাডোটা পড়ছে, যেই কালার দিবেন সেই কালারের শ্যাডো পড়বে। এবার আসি পরের বিষয়ে, যে এই প্রথম ভ্যালুটা কিসের জন্য। এই প্রথম ভ্যালুটা হইতেছে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে। এটাকে 15 পিক্সেল করে দেন, দেখেন এক্স অক্ষ বরাবর বেড়ে যাবে। এই যে দেখেন বেড়ে গেছে এই পাশে। আবার এটাকে যদি আপনি -15 পিক্সেল করে দেন তাহলে এটা বাম দিকে চলে যাবে, এই পাশে চলে আসছে। এটার ক্ষেত্রে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। এখানে যদি আপনি বাড়িয়ে দেন সাপোজ 19 পিক্সেল, এবার যদি একটা রিলোড করেন দেখবেন নিচের দিকে অনেক বেড়ে গেছে। আর যদি মাইনাস করে দেন তাহলে এটা উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? সেভ হয় নাই, কন্ট্রোল এস, সেভ, কন্ট্রোল এস। এবার একটা রিলোড করেন, এই উপরে, ঠিক আছে? এইভাবে শ্যাডো পড়ে। যদি আপনার পজিটিভ ভ্যালু দিতে চান তাহলে পজিটিভ, আর ডান দিকে যাবে এক্স অক্ষ বরাবর, আর নিচের দিকে যাবে ওয়াই অক্ষ বরাবর। আর নেগেটিভ দিলে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাবে, আর এটার ক্ষেত্রে এদিকে যাবে, এক্স অক্ষ বরাবর বাম দিকে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর 4 নাম্বার ভ্যালুটা হচ্ছে কালার। 3 নাম্বার ভ্যালুটা তাহলে কি? এক্স অক্ষ ওয়াই অক্ষ সব অক্ষ তো দেখলাম, এটা কি? এটা হচ্ছে যে শ্যাডোটা পড়লো এটা কতটুকু ব্লার হবে আর কতটুকু ছড়াবে, কতটুকু স্প্রেড হবে। তো এখানে যদি আমি লিখি 15 পিক্সেল, দেখবেন এটা একটু ব্লার হয়ে গেছে, একটু ছড়িয়ে গেছে। দেখেন একটু ব্লার হয়েছে এবং একটু তুলনামূলক ছড়াই গেছে। এটাকে যদি আপনি আরো বাড়িয়ে দেন, যেমন আপনি 65 পিক্সেল করে দিলেন, দেখেন এটা আরো ব্লার হয়েছে এবং আরো ছড়াই গেছে, ঠিক আছে? এটা কাজ করবে হইতেছে আপনার কতটুকু ছড়াতে চাচ্ছেন আর কতটুকু আপনার ইয়ে রাখতে চাচ্ছেন সেটার উপরে। এই, ঠিক আছে? এইভাবে চাইলে আপনি শ্যাডো ফেলতে পারেন। ওকে, আর এগুলোকে আমি একটু কমিয়ে দিই, এটাকে 10 পিক্সেল করে দিলাম আর এটাকেও 10 পিক্সেল করে দিলাম। একটা রিলোড করেন, একটু কমিয়ে দিলাম। সো এই হইতেছে এই ডিভের পিছনে একটা শ্যাডো পড়লো সেটা। ওকে, এই হচ্ছে শ্যাডো। টেক্সট শ্যাডোর ক্ষেত্রেও সেম, এগুলা ওই এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ব্লার হওয়া এবং কালার, শুধু এখানে বক্সের জায়গায় টেক্সট হবে।
এখন আমরা যদি চাই যে যখন হোভার করব তখন এটা অ্যাড হবে, তখন আমরা কি করব, এই জিনিসটাকে কপি করে নিচে এসে পেস্ট করব, কোলন দিয়ে বলবো হোভার, তারপরে এই জিনিসটাকেই আমরা এইখানে না রেখে এখানে দিয়ে দিব। সেভ করে একটা রিলোড করেন। এটা কিন্তু নরমালি নাই, বাট যখন হোভার করতেছি তখন ওই শ্যাডোটা অ্যাড হইতেছে। আর আমরা যদি চাই ট্রানজিশন ইউজ করতে, তাহলে কিন্তু সেটাও আমরা করতে পারবো। সরি, ট্রানজিশন সাপোজ 0.5s দিয়ে দিলাম, এটার মধ্যে একটা রিলোড করেন। দেখেন এবার যখন আমরা এখানে হোভার করতেছি তখন ওই যে 0.5s নিয়ে ওই শ্যাডোটা এখানে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটাকে একটু কমায় দিই, বেশি 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 লাগতেছে আমার কাছে। আচ্ছা যাই হোক, আর কালারটা একটু হালকা দিবেন। এখানে আমি একটু বেশি বেশি গাঢ় কালার দিছি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা হচ্ছে একটা শ্যাডো, কিন্তু শ্যাডো এত বেশি দিবেন না, একটু হালকা, মানে হালকা একটু শ্যাডো ফেলবেন, খুব বেশি শ্যাডো ফেলবেন না। ঠিক আছে সব সময়। ওকে, এবার আমরা ট্রান্সফর্মের ব্যবহার দেখব। ট্রান্সফর্ম জিনিসটা কি সেটা আমরা এখন দেখব। এই ডিভের মধ্যেই দেখি এবং হোভারের মধ্যে দেখি। আমরা চাচ্ছি হোভার করার পরে কিছু হবে। ঠিক আছে, তো এখানে এসে আমি লিখি ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের এখানে লিখবো স্কেল। এই স্কেলের সাধারণ মান হচ্ছে 1। এটা যদি লিখি তো হোভার করার পরে এখানে কিন্তু শ্যাডো অ্যাড হচ্ছে, শ্যাডো কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে আপনার কমেন্ট করা। সিএসএস এ কমেন্ট করার নিয়ম হচ্ছে যেই অংশটুকুকে কমেন্ট করতে চাচ্ছেন সেখানে স্ল্যাশ দিয়ে একটা স্টার দিবেন, এবং যেখানে শেষ করতে চাচ্ছেন ক্লোজিংটা হবে স্টার দিয়ে স্ল্যাশ। ঠিক আছে, এখানে শুরু আর এখানে শেষ। ওকে, তাহলে এই শ্যাডোটা এখন আর কাজ করবে না। একটা রিলোড দেন, দেখেন এখন যদি হোভার করেন দেখেন শ্যাডো নাই। কেন? কারণ আমি এইটাকে কমেন্টের মধ্যে রেখে দিছি। আপাতত স্কেলটার দিকে মনোযোগী হন। স্কেলের সাধারণ মান হচ্ছে 1। এটা হচ্ছে একটা ফাংশন। ট্রান্সফর্ম হচ্ছে একটা প্রপার্টি, এটার একটা ফাংশন হচ্ছে স্কেল। এই স্কেল ফাংশনের মধ্যে এটার সাধারণ মান হচ্ছে 1। তো এই 1 থেকে যদি আমরা একটু বাড়িয়ে দেই, সাপোজ 1.1, তাহলে এটা একটু জুম ইন হবে। একটা রিলোড করেন এখানে, দেখেন আমরা যখন এখানে হোভার করতেছি এটা একটু কি হচ্ছে, জুম ইন হচ্ছে। আর এটা একটু সময় নিয়ে হচ্ছে না। কেন সময় নিয়ে হচ্ছে? কারণ এখানে ট্রানজিশন অ্যাড করা। কিন্তু এটা যদি না থাকতো তাহলে কিন্তু এই সময়টা নিত না। এটা রিলোড দেন, দেখেন হোভার করেন, ধুম করে চলে আসতেছে, ধুম করে চলে আসতেছে। ঠিক আছে, এই জন্যই আমরা ট্রানজিশন ব্যবহার করেছিলাম এখানে। আবার এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিতে চাই তাহলে আমরা এগুলাকে কি করতে পারি, ফেলে দিতে পারি। এখান থেকে এগুলো ফেলে দিই, তাহলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। এখন কিন্তু পাশাপাশি ওই স্কেলও হবে, আবার ওই যে শ্যাডো যেটা অ্যাড হওয়ার সেটাও কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, আবার এটাকে যদি জুম আউট করতে চাই তাহলে 1 থেকে নিচে নামায় নিয়ে যেতে হবে, অর্থাৎ 0 পয়েন্ট সামথিং, সাপোজ 0.9 একটু ছোট করতে চাচ্ছি। এবার একটা রিলোড করেন, দেখেন এখন যখন হোভার করব তখন এটা ছোট হচ্ছে। একটু আগে কিন্তু জুম ইন হচ্ছিল, এখন জুম আউট হচ্ছে। আর যদি একদম 0 করে দেন তাহলে নাই হয়ে যাবে। একটা রিলোড করেন, নরমালি দেখা যাচ্ছে, বাট হোভার করার পরে নাই, এটা নাই। ছেড়ে দেন, আবার আসছে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আপনার স্কেলের ব্যবহার, ট্রান্সফর্ম স্কেল। ওকে, তো স্কেলের এই অংশটুকু দেখলাম। এরপরে এইটাকে আমরা এই জায়গাটায় এটার মধ্যেই দেখাচ্ছি আপনারা। আমি এই কোডে এই স্কেলের পরিবর্তে ট্রান্সফর্মের আরেকটা জিনিস দেখাবো, সেটা হইতেছে রোটেট। এটাকে এখান থেকে সরায় দেন। রোটেট, এই রোটেটের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ভালো কথা। এইখানে আপনি এখন এটাকে রোটেট করতে পারবেন। তো কত ডিগ্রি রোটেট করবেন সেটাই এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে। যেমন আমি যদি বলি 10 ডিইজি মানে ডিগ্রি, এবার যদি একটা রিলোড করেন তাহলে দেখেন আমরা যখন হোভার করব তখন এটা 10 ডিগ্রি রোটেট করতেছে। এই ঠিক আছে, আবার যদি আমি এটাকে আরো বাড়িয়ে দিই, যেমন ধরেন 10 এর জায়গায় লিখলাম হইতেছে আপনার 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখবেন একদম পুরোটা ঘুরে যাবে, পুরোটা ঘুরে তার জায়গায় আবার চলে আসবে। এই ছেড়ে দেন, আবার এই। ঠিক আছে, এই এই এভাবে 360 ডিগ্রি আমরা আপনার যতটুকু দরকার। আবার আপনি যদি উল্টা ঘোরাতে চান তাহলে মাইনাস করে দিবেন, নেগেটিভ ভ্যালু করে দিবেন। এটা অলরেডি বোঝার কথা, এখন উল্টার দিকে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা ছিল ট্রান্সফর্মের রোটেট। ওকে, তো এরপরে আমরা যেটা দেখবো ট্রান্সফর্মের ট্রান্সলেট। আচ্ছা, ট্রান্সলেট দেখার আগে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে স্কিউ। আমরা কখনো কখনো স্কিউ ব্যবহার করতে পারি। এটাও একটা ফাংশন। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং এই জায়গাটার মধ্যে সাপোজ আপনি দিলেন 30 ডিগ্রি। ঠিক আছে, একটা রিলোড করেন,
রিলোড করার পরে এখানে দেখেন কিছুই হোভার করার পরে এটা কি হয়েছে, একটু ঘুরে যাচ্ছে। স্কিউটাকে আপনি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর করতে পারেন। এখানে আপনি একটা এক্স দিয়ে দিতে পারেন বড় হাতের। এবার একটা রিলোড করেন। রিলোড করার পরে দেখেন যেমন ছিল তেমনই আছে। যখনই আমরা এখানে ওয়াই করে দিব, এবার যদি একটা রিলোড করি, এবার দেখেন এটা কেমন হয়ে গেছে। ঠিক আছে, এই হইতেছে স্কিউ এর ব্যবহার। ওকে, কখনো কখনো আমাদের এই স্কিউটাও প্রয়োজন পড়তে পারে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করবে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। এবার আমরা দেখব হচ্ছে যে আপনার কি বলে ট্রান্সলেট। আচ্ছা, ট্রান্সলেট জিনিসটা ইম্পর্টেন্ট। তো ট্রান্সলেট কি সেটা একটু দেখাই। এই অংশটুকু এখান থেকে ফেলে দেন, এখানে এসে লেখেন ট্রান্সলেট। তো ট্রান্সলেটও এক্স অক্ষ বরাবর কিংবা ওয়াই অক্ষ বরাবর হয়। তো প্রথমে আমি এক্স অক্ষ বরাবর দেখাই, এখানে লিখলাম এক্স, আর এই জায়গায় লিখলাম 200 পিক্সেল, এই কথাটা লিখলাম। ট্রান্সলেটের কাজ হচ্ছে যাকে আপনি দিচ্ছেন তার নিজের যে অবস্থান, সেই অবস্থান থেকে মুভ করবে কতটুকু, 200 পিক্সেল। কোন দিকে মুভ করবে, এক্স অক্ষ বরাবর মুভ করবে। ঠিক আছে, সেভ করেন, একটা রিলোড করেন। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করি। এটাকে আমরা সাপোজ 400 পিক্সেল করে দিলাম, আর এখানে 200 বা 210 পিক্সেল করে দিলাম, একটু ছোট করে দিলাম আর কি। ঠিক আছে, একটু বাড়ায় দিই, হাইটটা একটু বাড়ায় দিই, 230 করে দিলাম। আচ্ছা, এরকমই থাকুক। তো দেখেন এই যখন হোভার করতেছি তখন দেখেন এটা কি হচ্ছে, 200 পিক্সেল মুভ করতেছে। কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। যদি মাইনাস করে দেন তাহলে উল্টা দিকে চলে যাবে। একটা রিলোড করেন, এই ঠিক আছে, এই এখানে আসে, এই 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 ঠিক আছে, এই হচ্ছে এক্স অক্ষ বরাবর। আবার আমরা যদি চাই এখানে ওয়াই অক্ষ বরাবরও কাজ করতে পারি। এখানে যদি ওয়াই লিখে দেই, মাইনাস দেওয়া কিন্তু, হ্যাঁ, একটা রিলোড করেন। তো মাইনাস যেহেতু দেওয়া, তাই এখন উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, হোভার করলে এটা উপরের দিকে চলে যাবে। আর যদি মাইনাস না থাকে তাহলে নিচের দিকে চলে যাবে। মানে পজিটিভ ভ্যালু থাকলে এটা নিচের দিকে মুভ করবে 200 পিক্সেল। যেহেতু আমরা 200 পিক্সেল দিছি, যদি 20 পিক্সেল দিতাম তাহলে 20 পিক্সেল মুভ করতো। সেভ করেন, একটা রিলোড করেন। এখানে এখন যাই, এখানে অল্প একটু জাস্ট মুভ করছে, হালকা। তো কখনো কখনো মানে আমি 200 পিক্সেল দিয়ে দেখালাম, এটা হতেছে অনেক বেশি হয়েছে। তো সাধারণত এত বেশি হয় না, মানে এই ধরনের মুভ টুভ মানে হালকা একটু করানোর জন্য, মানে হালকা একটু মুভ করে জিনিসটা একটু আলাদা হবে। তো এরকম করে আমরা হচ্ছে যে চাইলে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা চাচ্ছি যে ধরেন একটু মুভ করতেছে, আবার পাশাপাশি এটা একটু জুম ইনও হবে, আবার একটু বড়ও হবে। তাহলে আমরা এটার সাথে স্কেলও ব্যবহার করব। ট্রান্সলেটের সাথে আমরা এখানে আবার এসে বলতে পারি স্কেলও হবে, একটা স্কেল হবে সাপোজ 1.1, এখানে সেমিকোলনটা বাদ দেন। তো স্কেল হবে 1.1, মানে ট্রান্সফর্ম স্কেল মানে একটু জুম ইন হবে, তারপর আবার ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর 20 পিক্সেল হবে। এবার একটা রিলোড করেন। তো দেখেন এটা কিন্তু এখন জুম ইনও হচ্ছে, পাশাপাশি আবার 20 পিক্সেল নিচেও নামতেছে। আচ্ছা, এটা 20 পিক্সেল যে নিচে নামতেছে এটা একটু ভালো করে বোঝানোর জন্য আমরা একটু বাড়িয়ে দিই, 100 পিক্সেল দিয়ে দিই। একটা রিলোড করেন, এবার দেখেন ঠিক আছে, এটা 100 পিক্সেল নিচেও যাচ্ছে, আবার এটা একটু জুম ইন হয়ে সামনের দিকেও আসতেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো ব্যবহার করে মূলত আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের এই হোভার ইফেক্ট নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, মুভ কোনো ইমেজের উপরে এই জাতীয় বিভিন্ন ইফেক্ট দেওয়া হয়, অনেক সময় দেখবেন। তো ঠিক আছে, তো আপনারা এইটুকু প্র্যাকটিস করেন। আর নেক্সট ক্লাসে আমরা এই জাতীয় আরো কিছু ইমেজের উপরে কিছু একটা করার চেষ্টা করব, দেখাবো নেক্সট ক্লাসে। আপনারা আপাতত এই অংশগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করে হচ্ছে যে ইয়ে করেন। আর আজকে আরো কিছু জিনিস দেখানোর কথা ছিল, ওভারভিউ অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এটা আমরা পরেই দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। আর পাশাপাশি আরো অন্যান্য আরো বিষয়, যে আজকে তো প্রথমেই ওই যে ইমেজ নিয়ে কথা বলে আমাদের প্রথম হাফ শেষই হয়ে গেছিল, এই জন্য ওইগুলো ধরতে পারি নাই। তো নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আর এগুলো প্র্যাকটিস করে হচ্ছে যে সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু আটকে যাবেন, ঝামেলা হবে।